আজ রেল লাইনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না না এটা কি করে সম্ভব। আপনি কে? আপনি সাদিয়া না নাকি মাইসা? কিন্তু আপনার চেহারা তো একদম সাদিয়ার মতো, শুধুই ছিল শ্যামলা বন্ধু পার্থক্য। আমি মাইসা, আপনার বউ। কিন্তু আজ আমি সাদিয়া হয়েছি আপনার কাছে সত্যিটা জানাতে। এই শাড়ি পরে, এই রূপ ধরে আমি কত রাত আপনার পাশে শুয়েছি, আর আপনি কখনো বুঝতেই পারেননি। মানে আপনি বলতে চাচ্ছেন সেই রাতগুলোতে আমি আসলে আপনার সাথে? হ্যাঁ, আপনি সাদিয়াকে ভালোবেসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, আর এখন আমি গর্ভবতী। আপনার সন্তান নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এখন বলুন, আপনি কি আমাকে ডিভোর্স দেবেন নাকি মেনে নেবেন? আমি কি করেছি? আমি না জেনে কি করেছি? হে আল্লাহ, আমি এ কি করলাম? বড় বোনকে দেখতে এসে যখন পাত্রপক্ষ ছোট বোনকে পছন্দ করে, তখন সেই বড় বোনের মনের অবস্থা কি হতে পারে? কিন্তু পাত্রপক্ষ থেকে এই কথাটা বলতে সাহস পাচ্ছে না যে আমাদের ছোট মেয়েকে পছন্দ হয়েছে। কিন্তু পাত্রের দুলাভাই মেয়ের বাবাকে সরাসরি বলে ফেলে। পাত্রের দুলাভাই বলে, আপনি তো জানেন আমার শালা সরকারি চাকরি করে। তা তো জানি বাবাজি, খুব ভালো চাকরি করে। কিন্তু একটা কথা বলতে চাইছিলাম, কি করে যে বলি, দ্বিধা না করে বলে ফেলেন। আসলে আসলে এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবেন না। কিন্তু কথাটা হলো, আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। সাদিয়া বড় মেয়ে তাদের সামনে বসা ছিল। কথাটা শুনে চমকে যায়। সাদিয়ার বাবা হতভম্ব হয়ে যায়। এটা কি বলল? সাদিয়ার বাবা অসহায়ের মতো বসে আছে। পাত্রের দুলাভাই আবার বললেন, আমাদের শ্যামলা মেয়ে পছন্দ না। কথাটা সাদিয়ার সামনেই বললেন। সাদিয়ার বাবা পাত্রের দুলাভাইকে বললেন, আমি একটু ভেতর থেকে। পাত্রের দুলাভাই কথাটা বুঝতে পেরে বললেন, আচ্ছা আচ্ছা, একটু ভেবেচিন্তে বলেন, আমরা অপেক্ষা করছি। কথা ভেতর রুম পর্যন্ত চলে গেছে। মানে সাদিয়ার মাও কথা শুনে। সাদিয়াকে নিয়ে সাদিয়ার বাবার ভেতরে গেল পরামর্শ করতে সাদিয়ার মায়ের সাথে। পাত্রপক্ষে বলতে ছেলে আর ছেলের দুলাভাই আসছে। সাদিয়ার ছোট বোনকে পছন্দ করেছে পাত্র নিজেই। তা সাদিয়ার মা, সব তো শুনলা, এখন কি করবা? না না, এই বিয়ে হবে না। মানুষ শুনলে কি বলবে, আর সাদিয়া কি মনে করবে? আমি বুঝি, কিন্তু এমন ছেলে হাতছাড়া করা যাবে না। ছেলে সরকারি চাকরি করে। আমাদের রিয়া কত কত সুখে থাকবে। তারপরেও মানুষ কি বলবে? ছোট মেয়ের বিয়ে হলে কি পরে বড় মেয়ের বিয়ে হবে? তাদের বলে দেখি যে বড় মেয়ের বিয়ের পর ছোট মেয়ের বিয়ে দেব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। কিন্তু এর মধ্যে যদি ছেলে বিয়ে করে ফেলে, তাহলে আরেক কাজ করা যায়। আমরা পারিবারিকভাবে লোকজন না জানিয়ে বিয়ে দিলাম, আর সাদিয়ার বিয়ে হলে পরে অনুষ্ঠান করে বিয়ে দিলাম। আচ্ছা, তা নয় দিলেন, কিন্তু সাদিয়ার মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? আমি মা, আমি তো বুঝি। দেখো সাদিয়ার মা, আমার মেয়ে অবুঝ না। আমি বলে দেখি, সাদিয়ার মতামত শুনি। সাদিয়া মন খারাপ করে বসেছিল। বাবাকে দেখে ঠোঁটের কোণে হাসি এনে বলল, বাবা কিছু বলবা? হ্যাঁ মা, আসলে তুই তো শুনলি, ওরা তোর ছোট বোনকে পছন্দ করেছে। ছেলে সরকারি চাকরি করে, দেখতে স্মার্ট, আর সুখে থাকলে তো তোর ছোট বোনই। তাই তুই রাজি থাকলে রিয়ার সাথে বিয়ের কথা পাকা করতাম। তুই কি বলিস? সাদিয়া একবার তার মায়ের দিকে তাকালো, কিন্তু মা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলল না। সাদিয়া বুঝে নিল মাও রাজি আছে। তখন সাদিয়া চুপসে গেল, নিচের দিকে মাথা দিয়ে বাবাকে বলল, তোমরা যা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। তখন সাদিয়ার বাবা চলে গেল পাত্রপক্ষের কাছে আর বলল, বিয়েটা এখন হোক, তবে লোক জানাজানির দরকার নেই। বুঝেনি তো, বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছি, মানুষজন শুনলে কি বলবে? রিয়াও রাজি হয়ে গেছে, কারণ ছেলে তো ভালো। সাদিয়ার এতে খারাপ লাগছে না, ছেলে ভালো দেখে। খারাপ এই জন্য লাগছে, সাদিয়া দেখতে শ্যামলা। সাদিয়ার ইচ্ছা করছে মরে যেতে। মনের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করলো না। আমি সাদিয়া অনার্স 3য় বর্ষে পড়ি। আমার ছোট বোন অনার্স 1ম বর্ষে পড়ে। আমরা দুজনেই সরকারি সাদাত কলেজে পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী, হোমটাউন টাঙ্গাইল। আজ যে ছেলে দেখতে আসছে তার নাম রাসেল। তো চলে যাই আবার গল্পে, আস্তে আস্তে সব জানা হয়ে যাবে। আজকেই রিয়া আর রাসেলের বিয়েটা আমাদের বাসায় হবে। রাসেলের বাসা থেকে লোকজন আসলো, কিন্তু আমি আর বাসায় টিকে থাকতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার কষ্টটা আমার নিজের মা বাবাও বুঝলো না। তাই কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি চলে গেলাম রেল লাইনের দিকে। আমি জানি সন্ধ্যার সময় একটা ট্রেন আসবে। ট্রেনে করে কোথাও যাব না। আজ যাব জীবনটা শেষ করতে, শ্যামলা জীবন থেকে মুক্তি পেতে। আজ এই ঘটনা থেকে না, এর আগেও অনেক দেখতে আসছে। শ্যামলা বলে রিজেক্ট করে দিয়েছে।
ট্রেন আসার সময় হয়ে গেছে। সাদিয়া রেল লাইনে দাঁড়িয়ে আছে। এমন সময় ট্রেনের হর্নটা বেজে উঠল, মানে ট্রেন চলে আসছে, আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। ট্রেন বারবার হর্ন দিয়ে যাচ্ছে। ট্রেন আসছে নিজ গতিতে, আর সাদিয়া দাঁড়িয়ে আছে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। প্রায় এসে পড়েছে, কিন্তু কেউ একজন ধাক্কা দিয়ে লাইন থেকে সরিয়ে দিল। সাদিয়া তাকিয়ে দেখলো একটি ছেলে। আরে আপু, এইভাবে কেউ ট্রেন ধরে? আপনার ট্রেন দরকার, স্টেশনে যান। সাদিয়া, আমি ট্রেন ধরছিলাম। কে বলল? তা নয় তো কি, টাইটানিক নায়িকার মতো হাত উড়িয়ে দাঁড়িয়েছিলেন কেন? ট্রেন ধরার জন্যই তো। সাদিয়া বলল, আমি যাই করি, আপনি কে? আমি নীল। দেখতে কাইল্লা, তার আবার নাম নীল। তা পাবনা থেকে কবে ছাড়া পেলেন? সাদিয়া বলল, ওই আমাকে দেখে কি পাবনার পাগলি মনে হয়? নীল বলল, আমার তো মনে হচ্ছে না, দেখতে তো মাশাল্লাহ সুন্দরী রমণী যে পাগলি হয় এই প্রথম দেখলাম। সাদিয়া বলল, ওই বুইড়া বেটা, আমার কোন দিক থেকে সুন্দরী মনে হয়? পাম দিবার আর জায়গা পাস না? আপনি আমাকে বারবার বেড়া বেড়া করছেন কেন? আমি মাত্র অনার্স 2য় বর্ষে পড়ি। কোন কলেজ? সরকারি সাদত কলেজ। কেন? আমি তোমার সিনিয়র 1 ইয়ারের। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ভাবনা আমার সাথে? ছি 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 আপু, কি বলেন? ভাব নিব কেন? চুপ। ওকে, কিন্তু একটা কথা বলতে পারি? বলো। কয় মাস চলছে? কয় মাস মানে? ওয়া এ যে জন্য মরতে যাচ্ছিলেন? কয় মাস? সাদিয়া রেগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কালো গাল আরো কালো বানিয়ে দিল। নীল গাল ধরে বলল, এটা কি করলেন? আমাকে মারবেন আগে বলবেন না? কত কষ্ট করে ক্রিম মেখে গালটাকে একটু ফর্সা বানিয়েছিলাম, আর আপনি আরো কালো বানিয়ে দিলেন। দেখো, ওইসব কিছু না। সব ঘটনা নীলকে বলল সাদিয়া। নীল সব শুনে বলল, এইটুকু কারণের জন্য মরবেন? এই যে দেখেন আমি কত কালো, কিন্তু কই, আমি তো কোনোদিন মরার কথা ভাবি না। প্রতিদিন রেল লাইনে এসে বসে থাকি, কিন্তু কোনোদিন তো মরতে গেলাম না। মানুষ কত কথা বলে, তাই বলে কি মরে যাব? কি করব বলো, আমার কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছে। এসব বাজে কথা রাখেন তো, চলেন যাই, রাত হয়ে আসছে। তুমি কই থাকো? আমি মেসে থাকি। এখন বাসায় চলেন। না, আমি বাসায় যাব না। তাহলে কই যাবেন? তোমার সাথে যাব। আমার সাথে মানে? সোজা কথা বুঝো না, আমি বাসায় যেতে পারবো না। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। ও মা গো, আমি তো মেসে থাকি, সেখানে কিভাবে যাবেন? আর আপনি আমার সাথে কেন যাবেন? আপনাকে বাসায় ছেড়ে আসি, চলেন। এই বেয়াদব ছেলে, মা বলবে না? আর আমাকে বাঁচালে কেন? এখন আমার থাকার বন্দোবস্ত তোমাকে করতে হবে। ওইটা আপনাকে বলি নেই। আমি বাঁচিয়েছি বলে আমার ঘাড়ে চড়ে বসবেন? রাত 10টায় একটা ট্রেন আছে, নেক্সট ট্রেনে মইরা যান। বাই, গুড নাইট, হ্যাপি মরণ ডে। এই কি বললা? এখন যদি চিৎকার করি কি হবে বুঝতে পারছো? আমার ভুল হয়েছে মানুষ চিনতে। আপনাকে বাঁচিয়ে আজ যদি বাসায় যাই, আবার সুইসাইড করার চিন্তা মাথায় আসবে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তার চেয়ে ওর সাথেই চলে যাই। দেখে তো ভালোই মনে হচ্ছে, মনে মনে ভাবছে সাদিয়া। নীল বলল, এই যে বাঁশওয়ালি, আমি কি তাহলে ফেসে গেলাম? জি, ফেসে গেছো। এখন আমাকে নিয়ে কই যাবা? জানি না কই যাব, আমার ভয় লাগছে। এখান থেকে চলো। মরতে এসে আবার ভয়? এত কথা বাদ দিয়ে চলো তো, আমাকে নিরিবিলি কোথাও নিয়ে চলো। নীল রেললাইন থেকে বাজারে এসে টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে সিএনজিতে উঠল। সিএনজিতে বসে সাদিয়া জিজ্ঞেস করলো নীলকে, আচ্ছা আমরা কার বাসায় যাচ্ছি? আমার সাথে আসেন, দেখেন কোথায় যায়। সিএনজি গিয়ে থামলো একটি হোটেলের সামনে। তখন নীল বলল, আপনাকে হোটেলে দিয়ে আমি মেসে চলে যাব। না, তুমি আমার সাথে থাকবে রাতে। কি? আপনার সাথে থাকবো মানে কি? আসলে আপনি কে? আপনি কি তোতলানো শুরু করে। সাদিয়া বলল, এই বেয়াদব ছেলে, থাপ্পড়ের কথা মনে নাই? নেগেটিভ চিন্তা করো কেন? নীল বলল, আসলে আপনার সাথে থাকতে বললেন তো, আমি একা একা রাতে রুমে ভয় পাই, তাই একটা রুম নেওয়া হলো, কিন্তু একটা রুমে একটাই বেড। আর আজ খুব শীত, একটা কম্বল দেওয়া। আলাদা কোনো কম্বল দেওয়া নেই, কারণ স্বামী স্ত্রী পরিচয় উঠেছে। দুজনেই খুব চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এক কম্বলের নিচে দুইজন, কার মনে কি আছে কে জানে। এখন রাত যতই হচ্ছে শীত ততই পড়ছে, আবার দুজনেরই খুব ঘুম পাচ্ছে। রাত 12টা বাজে। দুজন এ কথা সে কথা বলতে বলতে কখন ঘুমের দেশে হারিয়ে গেছে কেউ জানে না। হঠাৎ মাঝরাতে সাদিয়ার ঘুম ভেঙে গেল। সাদিয়া বুঝতে পারল তার মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ছে। চোখ খুলতে দেখল দুজনের মুখ একদম মুখোমুখি। শুধু তাই না, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। সাদিয়া এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছে। নীল এমনভাবে ধরেছে ছাড়ার কোনো উপায় নেই, কিন্তু তারপরও খুব কষ্টে সাদিয়া একটু সোজা হলো। বেশিক্ষণ আর পারল কই। নীল তার এক হাত সাদিয়ার বুকের উপর দিয়ে দিল, আর এক হাত দিয়ে সাদিয়ার মাথা টেনে ঘাড়ের কাছে মুখটা নিল। নাকের সাথে ছোঁয়া লাগছে এমন, আর নীলের নিঃশ্বাস সাদিয়াকে পাগল করে দিচ্ছে, যা এর আগে কখনো হয়নি। অজানা এক সুখের অনুভূতি উঁকি দিচ্ছে। সাদিয়া কিছু বলতে পারছে না, কারণ নীল বলেছিল তার নাকি কোলবালিশ ছাড়া রাতে ঘুম হয় না। হয়তো কোলবালিশ ভেবে এমন করছে। যদি নীলকে ডাকে এই অবস্থা দেখলে দুজনেই লজ্জায় পড়ে যাবে। এদিকে সাদিয়ার ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নীল এবার সাদিয়া আর নীলের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত চলে আসে।
ঠিক তখনই নীলের টনক নড়ে। এটা আমি কি করছি? নীল বিছানা ছেড়ে উঠে পড়ে। নীল ভাবে এটা আমি কি করছিলাম। সাদিয়াও বুঝতে পারে, তাও নিজেকে সামলে ফেলে। সাদিয়া কাঁদছে আর নীল নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। চুপ করেই দুজনের ভুলের জন্য এই পাপ কাজটি হতে যাচ্ছিল। সাদিয়া এমন সময় বলল, এখন আর আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম আর শাস্তিও পেলাম। নীল কি করবে বুঝতে পারছে না। সাদিয়াকে কি বলে সান্ত্বনা দেবে? নীল বলল, আরে কিছু তো হয়নি, এত ভাবছেন কেন? আর একটু হলেই তো। সবসময় নেগেটিভ চিন্তা ছাড়া আর মাথায় কিছু আসে না। তুমি কি বুঝবে? তুমি তো আর মেয়ে না, মেয়েদের কি সমস্যা হবে তুমি বুঝবে কি করে? এখন তো কোনো সমস্যা হচ্ছে না, যখন হবে তখন দেখা যাবে। প্লিজ এখন চুপ থাকুন আর ঘুমান, বলে নীল শুয়ে পড়ল। কিন্তু সাদিয়া সারা রাত একটুও ঘুমায়নি, কান্না করেছে শুধু। সকাল হতেই নীল ওয়াশরুম থেকে বের হচ্ছে, কিন্তু এ তো সাদা ঝকঝকে ছেলে, কাল্লা ছেলে নীল কোথায়? সাদিয়া নীলকে দেখে অবাক হয়ে যায়। এই তুমি এমন সাদা হলে কেমনে? আমি তো এমনই। এই হোটেলে কি শাওয়ার নিলেই ফর্সা হওয়া যায়? তাহলে আমিও নেব। কাল যা বলেছি মিথ্যা বলেছি, আমি দেখতে কালো না, ওইটা মেকআপ ছিল। একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, সে অনেক কথা, তাড়াতাড়ি বের হন। সকাল সকাল নীল সাদিয়াকে নিয়ে বের হলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তার আগে সাদিয়াকে বুঝালো কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না, আর এই কান্না বন্ধ করেন, না হলে বাসায় ফেসে যাবেন। নীল সাদিয়াকে সব শিখিয়ে দিল। রিক্সাটা গিয়ে থামলো সাদিয়ার বাসার সামনে। সাদিয়া বলল, এটাই আমার বাসা, আমি তাহলে আসি। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবো মানে? আমাদের আর দেখা হবে না? হবে তো। তাহলে ভালো থাকবো মানে? আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। সাদিয়া বলল, চলো না, আমার বাসা যাবে। তা কি করে হয়? আমার ক্লাস আছে। তোমার নাম্বার দাও। নীল, আমার নাম্বার দিয়ে কি করবেন? দিতে বলেছি দিবা, কোনো কথা বলবা না। সাদিয়া বাসার ভেতরে প্রবেশ করে। সবাই বসে গল্প করছিল, কিন্তু একটিবার খোঁজ কেউ নেয়নি সাদিয়া কোথায় ছিল। সাদিয়া বাসায় যেতে মা বলল, তুই এত সকালে কই গিয়েছিলি? সাদিয়া তাদের কথা শুনলে বুঝলো তাদের যে আরেকটা মেয়ে আছে, হয়তো তাদের মনেই ছিল না। সাদিয়া কিছু বলল না। রিয়ার বড় বসেছিল। বিয়েটা আমাদের বাসায় হয় আর রাতে এখানে ছিল। রিয়া রুমে যাচ্ছে, এমন সময় মা বলল, ওইদিকে কোথায় যাচ্ছিস? কেন? আমার রুমে যাচ্ছি। মা বলল, ওইটা তো রাফি আর রিয়া ছিল, তুই তোর দাদুর রুমে থাক কিছুদিন। সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা। দাদু মারা গেছে আজ 5 বছর। দাদুর 2 রুমের ঘর, মানে আলাদা ঘর। মা ভালো করে জানে আমি দাদুর রুমে দিনে যেতেই ভয় পাই, আর মা সেখানে কিছুদিন থাকতে বলছে। রুমটা অপরিষ্কার, আমি রুমটা পরিষ্কার করে নিলাম। মা আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব দিয়ে গেল। আমি মাকে বললাম, ওনাদেরকে এই রুমে থাকতে দিতা। আমি তো আমার কথা শেষ না হতে মা বলল, তুই জানিস না রিয়া ভয় পায়, বলে চলে গেল মা। রিয়া স্বামী নিয়ে থাকবে, সে ভয় পায়, আর আমি একা থাকবো সে কথা চিন্তাও করলো না। আসলে আমি এখন সবার বোঝা হয়ে গেছি। সবাই তো অবহেলা করছে, তারা এখন সরকারি চাকরিওয়ালা মেয়ের জামাই পেয়েছে। আমি যখন সবার বোঝা, তখন ভূতের ভয় কিসের? আমি মরলে তো সবাই বেঁচে যায়। তখন সাদিয়া খাটের ওপর বসে একটু জোরে জোরে বলে, দাদু তুমি আল্লাহকে বলো আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে যায়, আমিও তোমার সাথে থাকতে চাই। নাকি আমি কালো শ্যামলা বলে আল্লাহ আমাকে অবহেলা করে? কথাগুলো বলা হয়তো পাপ, কিন্তু একটি কালো শ্যামলা মেয়ের মন আসলে তাই বলে। মনের দুঃখে 6 দিন পর সাদিয়া কলেজে যায়। মনে পড়ে নীলের কথা, তাই নীলের ক্লাসে যায় নীলকে খুঁজতে। ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে দেখলো 2টি পরীর মতো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। সাদিয়া দরজায় দাঁড়িয়ে সব দাঁড়িয়ে দেখছে, আর নীলকে খুব কিউট লাগছিল। নীল ধবধবে ফর্সা, কালো শার্ট পরে আসছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু স্বপ্ন দেখে লাভ নেই, নিজের কথা তো ভুলেই গিয়েছিলাম। সাদিয়া ভাবলো ওদের মধ্যে না যাওয়াই ভালো। সাদিয়া চলে যাবে, হঠাৎ পেছন থেকে নীল ডেকে ওঠে, আপু আপু। সাদিয়া পেছন থেকে তাকিয়ে দেখে নীল ফুল হাতে হাঁটু গেড়ে বসে সাদিয়াকে বলল, আই লাভ ইউ। হঠাৎ নীলের ডাকে সাদিয়ার ধ্যান ভেঙে যায়। তার মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা স্বপ্ন দেখছিল। নীল সাদিয়াকে ডেকেই চলেছে, আর সাদিয়া হা করে নীলের দিকে তাকিয়ে আছে। নীল বলল, হ্যালো, এই যে আপু শুনছেন? এই যে। হ্যাঁ শুনছি তো, বলো। কই শুনছেন? হা করে তাকিয়ে হাসছেন। মাথা ঠিক আছে তো, নাকি আবার ট্রেন ধরতে যাবেন? না, চলেন ক্যাম্পাসে যাই। নাকি আমার সাথে যেতে সমস্যা আছে? না, কি সমস্যা থাকবে, চলেন যাই। নীল আর সাদিয়া ক্যাম্পাসের মাঠে গিয়ে বসলো মুখোমুখি। নীল বলল, এবার বলেন কি অবস্থা আপনার? শ্যামবরণ মেয়েদের অবস্থা আবার কেমন কাটছে একভাবে। এমনভাবে বলছেন কেন? যা সত্যি তাই তো বললাম, ভুল তো কিছু বলি নেই। নীল কিছু খাবেন? তুমি খাওয়াবে কেন? আমি খাওয়াবো। কখন বললাম আমি খাওয়াবো? আমি খাবো, আপনি বিল দেবেন। হেসে হেসে বলল নীল, আচ্ছা তুমি খাও। আপনি কি খাবেন বলেন? আমি ফুচকা খাবো। তুমি কি খাবে? তাহলে আমিও খাবো। নীল ফুচকা খাচ্ছে, সাদিয়া তা মন ভরে দেখছে। ফুল হচ্ছে গাছের শোভা, ফুল দেখতেই ভালো লাগে কিন্তু ছিঁড়তে নেই। তেমনই নীলকে দেখতেই ভালো লাগে। সাদিয়া কখনো তার মনের অজানা কথা বলতে পারবে না, শ্যামবরণ তো তাই।
শ্যাম বা কালো মেয়েদের ভালোবাসা বলতে কোনো কিছু নেই। বাবা মায়ের সংসারে সে বোঝা, স্বামীর সংসারে সে শুধুই তুই কালো বলে সম্বোধন, আর শাশুড়িদের কথা তো আছেই। তাই কালো মেয়েদের মনে ভালোবাসা জেগে উঠলে সেখানে দাফন করে ফেলতে হয়। নীল আবার ডাকছে সাদিয়াকে, এই যে আবার কই হারিয়ে গেলেন? না কই, এই কথা সে কথা বলতে বলতে সাদিয়ার ফোনটা বেজে উঠল। সাদিয়ার বাসা থেকে ফোন আসছে, তাড়াতাড়ি বাসায় যেতে বলল। সাদিয়া বাসায় যেতে মা বলল, পাত্রপক্ষ এখনই চলে আসবে, তাড়াতাড়ি রেডি হ। সাদিয়া এটা প্রায় নিত্যদিনের কাজ। মা সাজার কি আছে, আসবে আমাকে রিজেক্ট করবে, এটাই স্বাভাবিক। আসলে তোর জন্যই বিয়েটা হয় না। তা আমি জানি, আমার জন্য বিয়েটা হয় না। মা বলল, এবার নাকি বিয়েটা হবে? এমন কি করে শিওর হচ্ছ আমার বিয়ে হবে এবার? আমি বললাম, তাই হবে, দেখা যাক কি হয়। দুপুরে পাত্রপক্ষ আসলো, দুইজন। একজন মনে হয় পাত্রের বাবা, আরেকজন মনে হয় পাত্রের খালা বা ফুপু হতে পারে। আমি চা নাস্তা নিয়ে গেলাম, আমাকে দেখলো, তারপর বলল, ভেতরে যাও। ভেতরে আসতে রিয়া বলল, কি আপু, পাত্র পছন্দ হলো? সাদিয়া বলল, পাত্র পছন্দ হয়েছে মানে? ওখানে পাত্র কই? পাত্রের বাবা আর ফুপু আসছে, এখানে পাত্র কই? রিয়া হাসতে হাসতে বলল, তুই পাত্রকে বলছিস পাত্রের বাবা? ওই টাক্কুই তো পাত্র, আর ওটা ওনার বোন। কাক্কু এর আগে 3টা বিয়ে করেছিল, বাচ্চা হওয়ার সময় শুধু মরে যায় বউ। রিয়া আরও বলল, আপু তুই বিয়েটা করে নে, না হলে আর এই জীবনে জামাই পাবি না। রিয়ার কথা শুনে সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল। এজন্য মা বলেছিল এই বিয়েটা হবেই। মা বাবা যখন চায় আমি মরে যাই, তাহলে তাই হোক, কতগুলো মানুষকে মুক্তি দিতে পারবো, আর নিজেও মুক্ত হতে পারবো এই জীবন থেকে। আর আত্মহত্যা মহাপাপ, খাতায় নামটি উঠল না। আসমান জমিনের মালিকও খুশি থাকলো। সাদিয়ার মা এসে বলল, ছেলের পছন্দ হয়েছে, বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি করে ফেলেছে। সাদিয়া তার মাকে বলল, মা আমাকে একবার জিজ্ঞেস করলে না আমার পছন্দ হয়েছে কিনা? মা বলল, তোকে জিজ্ঞেস করতে হবে কেন? তাই তো, আমাকে জিজ্ঞেস করবে কেন? কোরবানি দেওয়ার আগে কি পশুকে বলে তোকে কোরবানি দেওয়ার জন্য খাওয়াচ্ছি? আগামী শুক্রবার সাদিয়ার বিয়ে ঠিক হলো। বিয়ের একটি কার্ড নিয়ে সাদিয়া কলেজে গেল নীলকে দিতে। সাদিয়া নীলের ক্লাসরুমে গেল, কিন্তু নীল নেই। সেমিনারে গেল, নীল নেই। একজনকে জিজ্ঞেস করলো, আজ কি নীল কলেজে আসছে? বলল, আসছে, কিন্তু ক্লাস করবে না। সাদিয়া বলল, কেন? নীল আজ ডেট করছে ওর গার্লফ্রেন্ডের সাথে। কথাটা শুনে সাদিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হালকা হালকা চিনচিনে ব্যথা অনুভব করছে, কারণ সাদিয়ার মনে নীলকে নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না নিজের গায়ের রঙের জন্য। সাদিয়া জানে যদি প্রকাশ করে তাহলে চোখের দেখাটাও তখন দেখতে পারবে না, তাই সাদিয়া কিছু বলে না। সাদিয়া ফোনটা বের করে নীলকে ফোন দেয়। হ্যালো নীল, তুমি কোথায়? হ্যাঁ আপু, আমি ডেট করতে আসছি। ওই তুই আপু কসকারে, আমারে আপু কবি না, আর তোর ডেট বাইর করবো আমি, এখন ক্যাম্পাসে আসবি। আপু আমি প্রথম ডেট করতে আসছি, প্লিজ দাঁড়ান, প্যারা দিবেন না। পাশ থেকে নীলের গার্লফ্রেন্ড ধমক দিয়ে বলল, এই তুমি ফিসফিস করে কার সাথে কথা বলো? নীল উল্টো ধমক দিয়ে বলল, দেখছো না আপুর সাথে কথা বলছি। আচ্ছা বাবু, সরি, কথা বলো। ওই তোরে বাবু কইলো কে? তুই না বললি ডেট করছিস, এর মধ্যে তোর মা আসলো থেকে? এখানে মা কই? আমার গার্লফ্রেন্ড আদর করে বাবু বলছে। তুই তোর গার্লফ্রেন্ডের কোলে উঠে বসে থাক, আমি ট্রেন ধরতে গেলাম। নীল বলল, আচ্ছা পৌঁছে একটা কল দিবেন। দিমু, আর সবাইরে বলে যাচ্ছি। এর জন্য দায়ী নীল মাহমুদ। কেন আপা, কই আসতে হবে বলেন? সেদিন যে কেন বাঁচাইছিলাম? এই তো ক্যাম্পাসে আসো, বসে আছি আমি। নীলের গার্লফ্রেন্ড বলল, এই তুমি কই যাচ্ছ? ওই আর কি কাজ? কি কাজ? আপু যাইতে বলছে। ওকে ঠিক আছে। নীল নতুন বইয়ের মতো নতুন গার্লফ্রেন্ডকে রেখে চলে যাচ্ছে। নীলের বুকটা ফেটে চিরচির হয়ে যাচ্ছে। নীল খুব রাগ করে গেল সাদিয়ার সাথে দেখা করতে। আজ সে রাগ দেখাবে সাদিয়াকে। সে কি পেয়েছে যখন তখন তাকে ডাকে? আমি কি তার বিয়ে করা জামাই? যা বলবে তাই শুনবো। সাদিয়া বসে আছে ক্যাম্পাসের মাঠে সবুজ ঘাসের ওপর। নীল গিয়ে সাদিয়ার সামনে ধপাস করে বসে পড়ল আর বলল, কি সমস্যা আপনার? সাদিয়া শান্ত মনে নীলের হাতে বিয়ের কার্ড দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার আমার বিয়ে। নীল বলল, এই বিয়ের কার্ড দেওয়ার জন্য আমার নতুন বইয়ের নতুন গার্লফ্রেন্ড ফেলে আসলাম? সাদিয়া বলল, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, যাক একটা বিয়ের দাওয়াত পেলাম। আচ্ছা তোমার হবু স্বামী কি করে? দেখতে কেমন? ব্যবসা করে, আর দেখতে ওই যে বাদাম বিক্রি করছে মামা, ঠিক তার মতো। কি বলেন? আর খুব তাড়াতাড়ি আমার 40 খেতে পারবা। উনি আগে যে কটা বিয়ে করেছে সবগুলো মারা গেছে বাচ্চা হওয়ার সময়, আর আমি তো অভাগী, খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ কবুল করে নেবেন। তাই বলে আপনিও রাজি হয়ে গেলেন? তাছাড়া উপায় কি? কে আছে বিয়ে করবে আমায়? যে রং নিয়ে জন্ম নিয়েছি এর চাইতে ভালো কই পাবো? এটা ঠিক হবে না। আপনি পড়াশোনা করেন, চাকরি করেন, অনেক ভালো ভালো ছেলে আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে বিয়ে করার জন্য। বাবা মাকে বলেছিলাম, কিন্তু তারা দায় থেকে মুক্ত হতে চায় বিয়ে দিয়ে। নীল বলল, আচ্ছা এইসব আমাকে কেন বলেন?
আমার মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি না তুমি ছাড়া। তোমার সাথে শেয়ার করলে মনটা অনেক হালকা লাগে, তাই। নীল চুপ করে আছে, কারণ কিছুটা হলেও বুঝেছে সাদিয়া তার প্রতি দুর্বল। কিন্তু নীল না বোঝার ভান করল। আজ শুক্রবার, মানে আজ সাদিয়ার বিয়ে। আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেছে, নীলও আসছে। নীলকে দেখে সাদিয়ার চোখে পানি চলে আসে, কারণ আজকের পর হয়তো আর দেখতে পারবে না। সাদিয়া রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলল, নীল বাদে। সবাই চলে গেল। সাদিয়া দরজা বন্ধ করে নীলকে জড়িয়ে ধরে বলল, যদি কোনো ভুল করে থাকে আমাকে মাফ করে দিও, অনেক জ্বালিয়েছে। কিন্তু নীল সাদিয়ার ভেতরের কষ্টটা বুঝতে পারছে। সাদিয়া বলতে চাইছিল, নীল আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তা না বলে বলল, মাফ করে দিও নীল। নীল সাদিয়াকে বলল, কেউ চলে আসবে, নিজেকে কন্ট্রোল করেন। সাদিয়া নীলকে বলল, আমি চলে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথে বসে থাকবে। আস্তে আস্তে রাত গভীর হয়ে আসলো, কিন্তু বরযাত্রী এখনো আসছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসলো বরযাত্রী। সাদিয়ার দম বন্ধ হয়ে আসছে, কারণ আর কিছুক্ষণ পর চলে যাবে সাদিয়া। সাদিয়ার পাশে নীল বোবার মতো হয়ে বসে আছে, কোনো কথা নেই। কিন্তু শেষ পর্যন্ত সাদিয়ার সাথে বিয়েটা হয়েই গেল। সাদিয়া নীলকে একটিবারের জন্য কাছ থেকে সরতে দেয় না। যতক্ষণ সাদিয়া তার পাশে নীল ছিল, সাদিয়া শুধু নীলের দিকে তাকিয়েছিল, চাতক পাখির মতো হয়তো নীল কিছু বলবে তার আশায়। কিন্তু না, নীল একটি কথাও বলেনি। বিয়ের শেষে যখন সাদিয়াকে তুলে দিল, তখন এক দৃষ্টিতে শুধু নীলের দিকে তাকিয়ে কাঁদছিল। কিন্তু নীল চুপ করেছিল, তখনও একটি কথা বলেনি। সাদিয়া চলে গেল শ্বশুর বাড়ি। নীল বিয়ে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নিজের মেসের দিকে যাচ্ছে। মন নীলের ভীষণ খারাপ, অজানা কারণে একা একা লাগছে কেমন জানি। মনে হচ্ছে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার লাইফ থেকে হারিয়ে গেল। নীলের কিছু ভালো লাগে না। নীল তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলো। নীল কলেজে আসে, কিন্তু তেমন ক্লাস করে না। আসে ক্যাম্পাসে, একা বসে থেকে আবার চলে যায়। 1 বছর পর নীল ঘুমাচ্ছিল, এমন সময় একটা কল আসে নীলের ফোনে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই, নীল তুমি কোথায়, একটু অমুক হসপিটালে আসতে পারবে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। নীল ছুটে গেল হসপিটালে। সাদিয়া প্রেগনেন্ট হয়ে শুয়ে আছে হসপিটালের বেডে। নীল গিয়ে দাঁড়ালো সাদিয়ার মাথার কাছে। সাদিয়া নীলকে দেখে একটু মুচকে আসে। অনেকদিন পর নীলকে দেখলো। সাদিয়া নীলকে হাত দিয়ে ইশারা করে ডাকলো কাছে আসার জন্য। নীল সাদিয়ার কাছে আসলো, তখন সবাইকে বাইরে যেতে বলল। সবাই চলে গেল। সাদিয়া নীলের গালে হাত দিয়ে বলল, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। ঠিকমতো খাওয়া দাওয়া করো না? তোমার গার্লফ্রেন্ড তোমাকে কেয়ার করে না? নীল বলল, আমার গার্লফ্রেন্ড নেই। সাদিয়া বলল, কেন তোমার গার্লফ্রেন্ড নেই? আমার ভালো লাগে না তাই। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। মিথ্যা বলো কেন? তুমি তো 2 সাবজেক্টে ফেল করেছ। কিন্তু কেন? তুমি তো ফেল করার মতো ছাত্র না। আপনি জানলেন কি করে? আমি তোমার সব খবর রাখি। আচ্ছা বাদ দাও। সাদিয়ার চোখ দিয়ে অঝরে পানি বেয়ে পড়ল। আপনি কাঁদছেন কেন? কই না তো। আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে? বলেন। বিয়ে করলে একটা কালো বা শ্যামলা মেয়েকে বিয়ে করবা। তুমি জানো না নীল, একটা কালো বা শ্যামলা মেয়ের মনে কত কষ্ট লুকানো থাকে। কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, কালো বা শ্যামলা মেয়ে বিয়ে করলে সে মেয়েটা তোমাকে মাথায় করে রাখবে। তুমি ভাবতেও পারবে না তোমাকে কত ভালোবাসবে। আরে তুমি মন খারাপ করছো কেন? আমি বলছি না তোমাকে কালো বা শ্যামবরণ কন্যা বিয়ে করতেই হবে। তোমাকে যে ভালোবাসবে তাকে কখনো ছাড়বে না। নীল বলল, কিন্তু এইসব কেন বলছেন? সাদিয়া মাথার কাছ থেকে একটা ডায়েরি বের করে নিয়ে নীলের হাতে দিয়ে বলল, এইটা নাও। নীল খুলতে চাইলে সাদিয়া বলে, এখানে না, বাসায় গিয়ে দেখবা। এবার সাদিয়া বলল, এখন তুমি যেতে পারো। কেন, আর কিছুক্ষণ থাকি না? না, এখন চলে যাও। নীল বাইরে বের হলো। আবার সবাই রুমে আসলো। কিছুক্ষণ পর শুরু হলো কান্নার আওয়াজ, মানে সাদিয়া আর নেই। নীল দৌড়ে এসে দেখলো সাদিয়া মারা গেছে। সাদিয়াকে দেখে নীলের হাত থেকে ডায়েরিটা পড়ে যায়, কারণ নীল ভাবতেও পারে নাই সাদিয়া এভাবে চলে যাবে। নীল সেদিন বাসায় চলে যায়, টাঙ্গাইল থেকে মধুপুর। নীলের মন খারাপ হলে সে বাসায় চলে যায়। আজও তাই করেছে, কিন্তু আজ বাড়ি আসার সময় বাসে বসে অনেক কান্না করেছে। কিন্তু বাসে যখন কান্না করছিল, তখন পাশের সিট থেকে একটি মেয়ে বারবার সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কেন তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। মেয়েটি ছিল কালো বোরকা পরা। তার মনে পড়ে ভাড়া দেওয়া হয়নি, হয়তো মেয়েটি দিয়েছে। বাড়ি এসে রুমের দরজা বন্ধ করে ডায়েরিটার প্রথম পাতা খোলে। শুরুতেই লেখা, নীল আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো, তুমি যদি বিষের শিশি হাতে নিয়ে বলো এটাতে মধু আছে, কিন্তু আমিও দেখতে পাচ্ছি বিষ। নিজের চোখকে ভুল মনে করে খেয়ে ফেলবো। তুমি যা বলছো এটাই ঠিক। পুরো ডায়েরিটা জুড়ে শুধু নীলের কথা লেখা। ডায়েরি পড়তে পড়তে সকাল হয়ে যায়, কিন্তু একসময় নীল জ্ঞান হারিয়ে ফেলে। নীলের বাবা মা চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। নীল পণ করে সে আর কোনোদিন বিয়ে করবে না। সে যখন সাদিয়ার হতে পারে নাই, তাহলে আর সে কারো হবে না। ওপারে গিয়ে একমাত্র সাদিয়ার হবে। কিন্তু অনার্স মাস্টার্স শেষ করার পর ভালো একটা জব পায়। এখন বাবা মায়ের ইচ্ছেতে নীলকে বিয়ে দিয়ে
সুন্দরী একটা বৌমা ঘরে নিয়ে আসা, কিন্তু নীল পরিষ্কার জানিয়ে দিল সে বিয়ে করবে না। কিন্তু এদিকে বাবা মা নাছোড়বান্দা, বিয়ে তো নীলকে করতে হবে। নীলের বাবা মা উল্টো কাজ করে বসলো। দিনটি ছিল শুক্রবার। নীল ঘুমাচ্ছিল নাক ডেকে। নীলের বোন লিমা আর মা এক বালতি পানি নিয়ে নীলের ওপর ঢেলে দিল। নীল লাফ দিয়ে উঠে বসে। মা, এটা কি হলো? বাবা, এটা তোমার বিয়ের প্রথম গোসল। মা, আমি তো বিয়ে করব না। লিমা বলল, ভাইয়া তোকে বিয়ে করতে হবে না, বিয়ে তোকে করতে বাসায় এসেছে। মানে মেয়ে পক্ষ তোকে দেখতে এসেছে। ফাজলামি বাদ দিয়ে যাবি এখন নাকি মার খাবি? নীলের ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলকে রেডি হয়ে যেতে হলো। মেয়ে পক্ষ দেখলো তাদের পছন্দ হয়েছে। এখন নীলকে বলল মেয়ের সাথে কোনো একদিন দেখা করতে। 2 দিন পর সে মেয়ের সাথে দেখা করতে যাবে, শুধু দেখবে আর রিজেক্ট করবে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে নীল, কিন্তু একটা রিক্সাও আসছে না। ঠিক এমন সময় একটি কালো বোরকা পরা মেয়ে পাশ কাটিয়ে গেল, কিন্তু গায়ের ঠানটা খুব পরিচিত মনে হচ্ছে। নীল বলল, এক্সকিউজ মি। মেয়েটি নীলের দিকে তাকিয়ে, জি আমাকে বলছেন? জি আপনাকে। নীল মেয়েটির চোখের দিকে তাকায়। চোখ দুটো চেনা চেনা লাগছে, খুব পরিচিত মনে হচ্ছে। মেয়েটির মুখ ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। নীল জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে চেনেন? মেয়েটি উত্তর দিল না। আপনি কে? ও সরি, মনে হয় আমার ভুল হয়েছে। মেয়েটি চলে গেল, কিন্তু চোখ দুটি সাদিয়ার মতো, আর ঘ্রাণটাও। সাদিয়ার স্মৃতি আজও নীলকে তারা দিয়ে বেড়ায়। কিন্তু নীল মেয়েটির পিছু নিল। নীল মেয়েটির পিছু নেয়। যেতে যেতে বাসা পর্যন্ত চলে যায় নীল। তারপর যায় পাত্রী রিজেক্ট করতে। মেয়েটি রেস্টুরেন্টে কানে হেডফোন দিয়ে বসে পা দোলাচ্ছে। আমি গেলাম আর জিজ্ঞেস করলাম, আপনি কি অর্পি? অর্পি কান থেকে হেডফোন খুলে বলল, জি। আমি আবার বললাম, আপনি কি অর্পি? জি আমি অর্পি। আপনি নীল? আমি নীল। বসতে পারি? না, দাঁড়িয়ে থাকেন। কেন? আরে ভাই, চেয়ার তো আপনার জন্য, আর আপনাকে দেখার জন্য আসছি। আপনি ছাড়া কে বসবে? অনুমতি নেওয়া হচ্ছে একটি ভদ্রতা। ওহ, আমি তো অভদ্র মেয়ে, একটা খাচ্ছন্নি, এইসব বুঝি না, শিখে নেবেন। আচ্ছা 1 মিনিট, আম্মাকে একটা ফোন দেই। অর্পি ফোনটা বের করে তার মাকে ফোন দিল। হ্যালো মা, জামাই আমার পছন্দ হয়েছে, তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করো। অর্পির মা বলল, নীলের তোকে পছন্দ হয়েছে? আমাকে পছন্দ করবে না এমন ছেলে আছে? তারপরেও নীলের পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? ফোনটা কানে দিয়ে নীলকে জিজ্ঞেস করলো, ওই আমাকে আপনার পছন্দ হয়েছে? নীল বলল, প্লিজ দয়া করে ফোনটা একটু রাখুন, কথাবার্তা বলি আমরা। অর্পি বলল, মা তোমার হবু মেয়ে জামাই দয়া করে ফোন রাখতে বলছে, কি জানি কি কথাবার্তা বলবে, এখন রাখি। ফোন রেখে অর্পি বলল, কি বলবেন বলেন? নীল সরাসরি বলে দিল, আপনাকে আমার পছন্দ না। কথাটা শুনে অর্পি মনে হলো আকাশ থেকে বলল। অর্পি বলল, আমাকে এই প্রথম কোনো ছেলে রিজেক্ট করলো। তা মশাই, আপনি কোন রাজকন্যার জন্য আমাকে রিজেক্ট করলেন? আপনি অসম্ভব সুন্দরী একটা মেয়ে, যে কোনো ছেলেই আপনাকে পেয়ে ভাগ্যবান মনে করবে। তাহলে আপনি ভাগ্যবান মনে করতে পারছেন না কেন? কারণ আমার শ্যামবরণ মেয়ে বা কালো মেয়ে পছন্দ। মানুষ সুন্দরের পেছনে ছোটে, আর আপনি অসুন্দরের পেছনে। আপনার মাথার সমস্যা আছে। নীল হেসে বলল, মাকাল ফল চেনেন? চিনি তো। নীল বলল, মাকাল ফল উপরে দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভেতরটা দেখেছেন? আমাকে কি বোঝাতে চাইছেন? বুঝলে বুঝবো, তা না বুঝলে ওই যেটা ভাবছো সেটাই। আমি যাই বাই। অর্পি কিছুক্ষণ চুপ করে থেকে চিল্লিয়ে উঠল, এই তার মানে আপনি মাকাল ফলের মতো উপরে সুন্দর আর ভেতরে কালো? কথাটা শুনে নীল একটা হাসি দিয়ে চলে গেল। অর্পি বলল, নীল আমি তোমাকে বিয়ে করব, যতই কালো খুঁজে বেড়াও। আমাকে রিজেক্ট করো তাই না? নীল বাসায় গিয়ে ফ্যানটা ছেড়ে বিছানায় বসে আছে। মা এসে বলল, আমি জানতাম তোর পছন্দ হবে, কি মিষ্টি মেয়ে। নীল বলল, কার কি পছন্দ হলো মা? কি বলছো? কার কথা আবার? অর্পি আমাকে সব বলেছে ফোন করে। কি বলেছে মা? তোকে নাকি ও রিজেক্ট করেছিল, তারপর তুই হাতে পায়ে ধরে রাজি করিয়েছিস। এইসব বলেছে তোমাকে? তাই বলেছে, আর বলেছে তোদের প্রেম হয়ে গেছে, এখন একটু মান অভিমান চলছে, ঠিক হয়ে যাবে। নীল বলল, মা আমি ওই মেয়েকে রিজেক্ট করেছি, ও না। আর কি চয়েস তোমাদের! ওই মেয়ে তোমাদের দিনে 7 বার করে নাকানি চোবানি খাওয়াবে আর ঝগড়া করবে। মা বলল, বাবা সব ঠিক হয়ে যাবে। জানি তুই এইসব বলবি। কেমনে জানলা? অর্পি বলেছে তুই এইসব বলবি। আসলে তাই তো বললি। ওই মেয়ে সারাদিন সাজুগুজু নিয়ে পড়ে থাকবে, তোমাকে রান্না বান্না করে খাওয়াবে না, উল্টো তোমাকে রান্না বান্না করে ওকে খাওয়াতে হবে। আর ওই মেয়ে সারাদিন ধরে টিকটক করে বেড়াবে। মা বলল, এত সুন্দরী মেয়ে দিয়ে কি আমি রান্না করাবো? তুই ভাবলি কি করে? আর যা ইচ্ছা করবে। মা আমার পছন্দ আছে। মা বলল, জানি তোর কি পছন্দ আছে, কালো শ্যামলা মেয়ে, তাই তো? কিন্তু তুমি জানলে কি করে? বৌমা বলেছে। নীল বুঝতে পারলে ওই মেয়ে মাকে হাত করে নিয়েছে, যা বলার ওই মেয়েকে বলতে হবে। যদি নেক্সট টাইম দেখা হয় তাহলে ইচ্ছা মতো ছেড়ে দিব। নীলের অফিসে নতুন স্টাফ নেবে। নীল অফিস যেতেই বস ডেকে বলল, আজ ইন্টারভিউ আছে, আমি চাই আপনি আর আরিফ সাহেব ইন্টারভিউ নেন।
নীল বলল, জি স্যার, আমি আরিফ সাহেবকে নিয়ে যাচ্ছি। আরিফ ভাইকে নিয়ে ইন্টারভিউ বোর্ডে গেলাম, কিন্তু আরিফ ভাই আমাকে বলল, নীল ভাই, সুন্দরী মেয়ে দেখে সিলেক্ট করব, কিন্তু যদি আপনার কোনো একটা ব্যবস্থা করা যায়। আপনি না ভাই, আমি কি, আমার তো বউ আছে, আপনার তো একজন কথা বলার মানুষের দরকার। ভাই চুপ করেন, আসছে একজন। কিন্তু লাস্টে একজনের ডাক পড়ল। নীল দেখেই তাকে চিনে ফেলে, সেই কালো বোরকা পরা মেয়েটি। আরিফ ভাই জিজ্ঞেস করেছে, আপনার নাম? উম্মে মাইশা। নীল মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটির নাম উম্মে মাইশা, কিন্তু নীলের খুব ইচ্ছা ছিল, কারণ কাজল কালো, চোখ দুটো ঠিক সাদিয়ার মতো, আর যে পারফিউমটা উনি ইউজ করছেন সেই পারফিউম সাদিয়া ইউজ করত। নীল আরিফকে ইশারা দিল মাইশাকে মুখ খোলার জন্য। সেই কথা মতো আরিফ ভাই বলল, মিস মাইশা, আপনি ইন্টারভিউ বোর্ডে আছেন, আপনাকে মুখ খুলতে হবে, না হলে আমরা আপনার ইন্টারভিউ নিতে পারছি না। সরি স্যার, আমি পারবো না। আরিফ ভাই রেগে বলতে যাবে, কেন? ঠিকই তখনই নীল আরিফ সাহেবের হাত ধরে, ভাই আসতে। আরিফ ভাই বুঝতে পারল নীলের পূর্ব পরিচিত। তখন নীল বলল, দেখেন, আমাদের অফিসে জব করতে হলে আপনাকে মুখ খুলে জব করতে হবে, মানে আপনি হিজাব পড়তে পারবেন, কিন্তু আপনাকে মুখ খোলা রাখতে হবে। মাইশা নীলের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, আমি পারবো না। আচ্ছা স্যার, আমি কাজ পারলেই তো হলো, আমার যোগ্যতা দেখেন, আমি কাজ না পারলে তখন বলবেন। কাজ কি আমার চেহারায়? নীল বলল, দেখেন, আমরা বলছি না আপনার যোগ্যতা নেই, কিন্তু এটা আমাদের অফিসের রুলস, আমরা কাকে জবটা দিচ্ছি দেখব না। মাইশা আরও বলল, যে পর্দা করে পারলে তাকে হেল্প করুন, তাকে আরও উৎসাহ দিন। কিন্তু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা পর্দাতে অ্যালার্জি আছে। মাইশার কথা শুনে মনে পড়ল, সেদিন বাজারে মুরগি কিনতে গিয়ে সেলিম ভাইয়ের মেয়ে আসলো দোকানের টিফিনের টাকা নিতে। মেয়েটি ক্লাস 8-এ পড়ে। সেলিম ভাই টিফিনের টাকা দিল, মেয়েটি টাকা হাতে নিয়ে বলল, আব্বা চলো না স্কুলে যাই। সেলিম ভাই বলল, কেন? স্যার বোরকা পরে ঢুকতে দেয় না ক্লাসে, সেদিন বের করে দিয়েছিল। আমি তো স্যারকে বলে দিয়েছি 2 দিন আগে। না আব্বা, তারপরেও কথা বলে, আমি বোরকার নিচে স্কুল ড্রেস পরেছি, তারপরেও কথা বলে। তখন সেলিম ভাই বলল, দেখেছেন নীল, বাংলাদেশ নাকি 95% মুসলিম রাষ্ট্র। সেলিম ভাই তখন বলল, তুমি যাও, আজ যদি কথা বলে তাহলে বলবা আমার বাবা মুরগি কাটার ছুরি দিয়ে বাজারে ফেলে জবাই করবে। আরিফ ভাইয়ের হাতের ধাক্কায় আমি ভাবনার জগৎ থেকে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি ফাঁকা চেয়ার। নীল তখন আরিফ ভাইকে বলল, আরিফ ভাই, মেয়েটি কোথায়? আরিফ বলল, সে কখনই চলে গেছে। নীল বলল, আমাকে বললেন না কেন? আচ্ছা এটা বলেন নীল ভাই, আপনি কি মেয়েটাকে চেনেন? চিনি বলতে আপনি যেমন দেখলেন আমিও তেমন দেখেছি। আচ্ছা বাদ দেন নীল ভাই, তা কাকে সিলেক্ট করবেন? কেন মাইশাকে? প্লিজ ভাই। আচ্ছা বুঝলাম, কিন্তু উনি তো মুখ খুলে কাজ করবে না, তো বস তো আর মানবে না। নীল তখন বলল, বসকে আমি বোঝাবো। আরিফ ভাই বলল, কি নীল সাহেব, কিছু চলছে নাকি? আরে না ভাই, মাইশাকে ফোন দেন আর বলেন কাল থেকে জয়েন করতে। নীলের কথা মতো আরিফ সাহেব ফোন দিলেন মাইশাকে, কিন্তু মাইশা জব করবে না বলে আরিফকে না করে দিলেন। আর আরিফকে এটাও বললেন, আপনার কলিগের ভাবসাব বেশি একটা সুবিধার না। আরও অনেক কথা বলে না করে দিলেন। আরিফ ভাই ফোনটা রেখে, নীল ভাই, এটা মানুষ নাকি হাইব্রিড করলা, মুখের উপর না করে দিল। তা নীল ভাই এখন কি করবেন? ফোন নাম্বারটা নিয়ে যান, ট্রাই করেন, কাজ হলেও হতে পারে, আমার তো মনে হয় না হবে। আরিফ ভাই বলল, 0177। ভাই বলতে পারবো না, ধরেন সিভিটা নিয়ে যান। নীল সিভিটা সুন্দর করে ভাঁজ করে যত্ন করে পকেটে রেখে দিল। আরিফ ভাই হা করে তাকিয়ে আছে, তারপর বললেন, আসলে সিভি নিয়ে নিলেন? আপনি না বললেন? বললাম বলে থাক দিতে হবে না। নীল অফিসে কাজ শেষ করে বাসায় গেল। রুমে এসে জুতা খুলছে নীল। এমন সময় নীলের মা আর লিমা দাঁড়িয়ে আছে চুপচাপ। নীল বলল, কি কিছু বলবে তোমরা? বলবো। কি বলবা বলে ফেলো। ভাইয়া অফিস থেকে ছুটি নে, বিয়ের ডেট ঠিক করব। মা, তোমার মেয়ের লাজ লজ্জা বলে কিছু নাই, নিজের বিয়ের কথা নিজেই বলছে। আর এই, তুই তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়িস, কিসের বিয়ে? মা বলল, লিমা ওর বিয়ের কথা বলেনি, তোর বিয়ের কথা বলেছে। মা, মাত্র অফিস থেকে আসলাম আর শুরু করে দিলে? লিমা বলল, এতক্ষণ তো ভালোই কথা বলছিলি, বিয়ের কথা বলতেই এমন খেপে যাস কেন? তুই কি বিয়ে করবি না? নীল শার্টটা খুলে ঝাঁকুনি দিতেই একটা কাগজ পড়ল, আর সেটা লিমা টপ করে কুড়িয়ে দেখলো একটা সিভি। লিমা মাকে ডেকে বলল, মা দেখো, তোমার ছেলে মেয়ের সিভি বুক পকেটে নিয়ে ঘুরে। মা বলল, মেয়েটা কে আর বোরকা পরে মুখ ঢেকে ছবি তুলেছে? নীল বলল, আমি মেয়েটাকে চিনি না। তাহলে এটা তোর পকেটে কেন এলো? বল। আমি লিমাকে 500 টাকার নোট দেখালাম। লিমা টাকা দেখে মাকে বলল, মা রান্নাঘর থেকে কেমন একটা গন্ধ আসছে, যাও তো দেখো। মা চলে গেল। লিমা বলল, ভাই দেখ, আমাকে 1000 টাকা দিলে আমি তোর পক্ষে কথা বলবো। নীল বলল, আমার পক্ষে বলবি তো পরে তো আবার পোল্টি মারবি না? দূর, টাকা হালাল করে নিতে হবে না, আমি তোর কাজ করেই নিব।
আচ্ছা, মেয়েটা কি তোর পছন্দ? মা আসছে। মা আসতে লিমা বলল, মা আমরা যদি এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিই তাহলে কিন্তু ভালো হয়। আর ওই যে ঢিঙ্গি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো, ওটা মেয়ে হলো? মা বলল, আমি জানতাম। এনে 2000 টাকা, এখন বল। লিমা বলল, মা কি বলবো ওই মেয়ের কথা? তুমি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো ব্যবহার খুবই ভালো, তোমাদের অনেক যত্ন করবে, ভাইয়া অনেক ভালো থাকবে। নীল বলল, এই 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 মাত্র তোকে 1000 টাকা দিলাম আমি, তুই এখনই পোল্টি মারছিস? লিমা বলল, মা তো ডাবল দিয়েছে, তাই এখন মায়ের পক্ষে। মা বলল, আমি জানতাম এখানে ঘুষ দেওয়া নেওয়া চলছে, তাই আমিও এত কথা বলে লাভ নেই। অর্পি চলে আসছে, আমি ওকে রুমে বসিয়ে আসলাম, তুই তাড়াতাড়ি রেডি হ। নীল বলল, আজ ওই মেয়ের খবর আছে। কোথায়? আজ তো ওই মেয়ের খবর করে ছাড়বো। সেদিনও নাকি আমাকে রিজেক্ট করেছে। মা বলল, এই ছেলে সাবধান, কি করবি তুই আমার বৌমাকে? নীল বলল, তুমি বৌমা বলছো কাকে? আমি তো বিয়েই করি নাই। মা বলল, আজ করিস নাই তাতে কি হয়েছে, কাল তো করবি। কোনোদিন না, এত কথা শুনতে চাই না, ওই মেয়েকে বের করো। মা বলল, না তুই তাড়াতাড়ি রেডি হ। বলে মা চলে গেল। আমি পোশাক চেঞ্জ করে গোসল করে বের হলাম। ছায়ার মতো দেখলাম আমার রুমের মধ্যে কেউ বসে আছে। এই আপনি কে? হ্যাঁ আমি অর্পি। নীলের পরনে শুধু একটা ট্রাওয়াল পরা। নীল বলল, আপনি আমার রুমে কেন? যান যান। নীল লজ্জায় বিছানার চাদর দিয়ে শরীর ঢাকে। অর্পি চোখ চেপে ধরে নীলের রুম থেকে বের হয়ে গেল। বুঝলাম মেয়েটিকে আমাকে জ্বালাতে চায় নাকি। পরে আসছে কি জিন্স প্যান্ট আর টি শার্ট, এই মেয়েকে নাকি আবার আমি বিয়ে করব। নীল রুম থেকে লুঙ্গি পরে বের হলো। অর্পি দেখে বলল, আপনি আমার সাথে বের হবেন না? না, আমি আপনার সাথে কেন বের হব? অর্পি মাকে ডেকে বলল, শাশুড়ি মা, আপনার ছেলে দেখেন আমার সাথে যেতে চাচ্ছে না। মা রান্নাঘর থেকে বলল, আমি গরম খুন্তি নিয়ে আসছি। মায়ের গরম খুন্তির কথা শুনে প্যান্ট পরে বের হলাম ভয়ে। অর্পি নিয়ে গেল একটি রেস্টুরেন্টে, তার বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তারপর অনেক কথা বললাম। ওনারা বলল, যাক বাবা, সব শেষে আমি বিয়ে আর অর্পির হাত থেকে বাঁচলাম। অনেক রাতে বাসায় ফিরলাম। মাকে ডেকে বললাম, কেমন মেয়ের সাথে বিয়ে ঠিক করেছো যার বয়ফ্রেন্ড আছে? আমি বিয়ে করলে নাকি পরের দিন পালাবে। আরও অনেক ভাব নিয়ে কথা বললাম। মা কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। নীল ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। সাদিয়ার কথা ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে যায়। সাদিয়াকে একদিন একটি ছেলে বিউটিফুল বলেছিল। সেদিন সাদিয়ার মতো খুশি মনে হয় না আর পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল, কারণ ওই প্রথম কোনো ছেলে সাদিয়ার প্রশংসা করে। পরের দিন আমাকে এসে বলে, নীল আমার দিকে ভালো করে তাকাও তো। কেন, কি হয়েছে? আমি কি ফর্সা হতে শুরু করেছি? কই না তো, আগের মতোই দেখা যাচ্ছে। আরে দূর, তুমি ভালো করে দেখো। দেখলাম তো, সে আগের মতোই। তাহলে কাল যে একটি ছেলে বলল আমি দেখতে নাকি বিউটিফুল। সাদিয়া হো হো করে হেসে দেয়। আমি কিছু বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, আপনার তো মন খারাপ করার কথা। কিন্তু সাদিয়া চুপ ছিল। ডায়েরিতে লেখা দেখলাম, যখন মানুষ আমাকে কালো বলে টিটকারি করে তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু নীল যাই বলুক আমার কোনো কষ্ট লাগে না। আমি জানি না নীলের ওপর কেন রাগ বা অভিমান করতে পারি না। কথাগুলো মনে পড়ে নীলের চোখ বেয়ে অশ্রু টলটল করে। প্রতিদিন নীল কাঁদে আর বলে, সাদিয়া তুমি আর একবার ফিরে আসো, আমি তোমাকে আর হারাবো না, কোনোদিন ছেড়ে যাব না, প্লিজ একবার ফিরে আসো সাদিয়া। মোবাইলে থাকা সাদিয়ার পিকচারটা দেখে নীল, মনকে শান্ত করে। পিকচারটা নীল তুলেছে। নীল যখন সাদিয়ার দুষ্টুমি মুডে ছিল, পিকচারটাতে সাদিয়া হালকা জিহ্বা বের করে ছোট ছোট দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, আর মুখে হালকা দুষ্টুমি হাসি, আর এক চোখ বেশ বন্ধ আর এক চোখে কম বন্ধ। নীলের কাছে পিকচারটা দারুণ লাগছে। এইসব ভাবতে ভাবতে নীল ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালবেলা নীল অফিসে যাবে, টাইটা খুঁজে পাচ্ছে না। মাকে ডাকলাম, কিন্তু মা কোনো জবাব দিচ্ছে না, হয়তো নাস্তা রেডি করতে ব্যস্ত। এদিকে লেট হচ্ছে অফিসে। এমন সময় নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। নূপুরের ঝুনঝুন শব্দ আসছে মেঝে থেকে, তাই নিচে ফ্লোরের দিকে তাকায়। নূপুর পরা পা দেখা যাচ্ছে। লিমা তো নূপুর পরে না, তাহলে কে? নীল শাড়ি পরা আস্তে আস্তে নীলের নজর পা থেকে উপরে ওঠে। হাতে নীলের টাই, মুখের দিক তাকাতেই নীল 16 ভোল্টের ঝাঁকুনি খায়। এটা কি করে সম্ভব? সাদিয়া টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নীল সাদিয়াকে দেখে নিজের হাতে চিমটি কেটে দেখলো এটা স্বপ্ন না সত্যি। কিন্তু এটা কি সম্ভব? যাকে আমি নিজের হাতে মাটি দিয়ে আসলাম সে কি করে জীবিত থাকে? নীল বলল, তুমি এখানে কি করে? সাদিয়া বলল, তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি সাড়া না দিয়ে পারি বলো? মানে এত কিছু বুঝতে হবে না তোমার। এই নাও টাইটা পরে তাড়াতাড়ি অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। নীল বলল, এটা বলো তুমি কেমনে আসলে? একবার বলেছে না অফিসে যাও, কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি চলে যাব আর আসবো না। নীল বলল, না না এমনটি করো না, আমি যাচ্ছি অফিসে। সাদিয়া বলল, গুড বয়। নীল বলল, কিন্তু তুমি কোথায় থাকবে? কেন, তোমার রুমে। নীল বলল, যদি মা বাবা বা লিমা আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, আমি লুকিয়ে থাকবো। তুমি যাও তো, এখন লেট হচ্ছে। নীল সাদিয়াকে রেখে ভয়ে ভয়ে বাসা থেকে বের হলো। সব কিছুই কেমন স্বপ্নের মতো লাগছে। অফিসে গিয়ে আরিফ ভাইকে বললাম, ভাই মৃত মানুষ কি আবার ফিরে আসে? আরিফ ভাই আমাকে ধমক দিয়ে বলল,
তোর মিয়া কি বলেন? মৃত মানুষ কোন দিক দিয়ে ফিরে আসে আপনি জানেন না? কোনোদিনও ফিরে আসে না। আমিও তো জানি, কিন্তু ও আসলো যে? কে আসলো? কিছু না, কেউ না। আপনি না ভাই, কখন যে কি বলেন। নীল অফিসে কাজ শেষ করে লাঞ্চের সময় মনে পড়ল হঠাৎ সাদিয়া তাকে বাসায় একা রেখে এসেছে। তাই বসের কাছে বলল ইমার্জেন্সি বাসায় যেতে হবে। বসের কাছে বলে নীল আর এক মুহূর্ত দেরি করল না, বাসার দিকে ছুটল। বাসায় গিয়ে দরজা নক করলাম, কিন্তু খুলছে না। 5 সেকেন্ড না হলেও আমি 20টা চাপ দিয়েছি কলিং বেলে, কিন্তু এত সময় লাগছে কেন? মায়ের কি করেছে ভেতরে? মা দরজা খুলে, নীল তুই এই সময়, তুই ঠিক আছিস বাবা? কোনো অসুখ বিসুখ হয়নি তো? মা দরজা খুলতে এত সময় লাগে কেন? আর আমার কিছু হয়নি, এমনি চলে আসছি। আমি দেরি করলাম কই, ড্রয়িং রুম থেকে আসলাম শুধু। মাকে আর কিছু না বলে তাড়াহুড়ো করে আমার রুমে গিয়ে দরজা লক করে দিলাম। গিয়ে দেখি রুম ফাঁকা, কেউ নেই। খাটের নিচে দেখলাম নেই, ভাবলাম আলমারিতে আছে, কিন্তু সেখানেও নেই। হতাশ হয়ে বসে রইলাম বিছানায়। তাহলে কি সকালে যেটা দেখলাম, যেটা আমার ভাবনা ছিল না, না হলে স্বপ্ন ছিল? বসে আছি, এমন সময় মা দরজা নক করছে আর ডাকছে। আমি দরজা খুলে বললাম, কি হয়েছে মা, ডাকছো কেন? এত তাড়াহুড়ো করে রুমে আসলি যে? অফিসে কিছু হয়েছে নাকি, বলবি তো সেটা। না মা, আমার কিছু হয়নি। তারপর মা আমার কপালে বুকে হাত দিয়ে দেখলো জ্বর আসছে কিনা। মা বললাম আমার কিছুই হয়নি। তাহলে অফিস থেকে আসলি কেন? ও অফিস থেকে আসা আমার ভুল হয়েছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আবার 5টার সময় আসবো। তোর বোকা ছেলে, আমি কি তাই বলেছি নাকি? নীল মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। মা নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা তখন জিজ্ঞেস করলো, কি নিয়ে চিন্তায় আছিস আমাকে বল। আমি টেনশনে আছি। কে বলল? তোর মাথায় যখন টেনশন চাপে তখন তুই। মাকে থামিয়ে দিয়ে বললাম, এমনি মায়ের কোলে কি ছেলের মাথা রাখতে পারে না? আচ্ছা আচ্ছা, তোর বলতে হবে না, চল খাবি। লিমা কলেজ থেকে ফিরেছে? মাত্র আসলো। আর বাবা কই? কাজ নিয়ে ব্যস্ত আছে, আসবে না, রাত হবে। আচ্ছা যাও, আমি চেঞ্জ করে আসছি। আমি যখন বাসা থাকি তখন লুঙ্গি পরেই থাকি, তাই লুঙ্গি পরে খাবারের টেবিলে গেলাম। গিয়ে দেখি লিমার পাশে একটা মেয়ে বসে আছে। লিমা আমাকে দেখে উঠে এসে হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে বলল, ভাইয়া তুই এমন কেন? আমার একটা ফ্রেন্ড আসছে, আর তুই এরকম কামলার মতো বের হলি? আমি তো এমনই, আমি আবার কি করলাম? তুই এরকম থাকলে লজ্জায় আমার মাথা কাটা যায়। এখনই আমার ফ্রেন্ড ফিসফিস করে বলল, তোদের বাড়ির কাজের লোক আর তোরা একসাথে বসে খাস? আমি বললাম, আমাকে কাজের লোক? ওই পিচ্চি বলছে। দাঁড়া দাঁড়া, আমার বাড়ি এসে আমাকে বলে কাজের লোক? লিমা বলল, এই দাঁড়া, কাজের লোককে কাজের লোক বলবে না তো কি বলবে? আমার বাড়িতে যেমনি ইচ্ছা আমি তেমনি থাকবো, তাতে তোর কি? বাড়িটা আমারও, তোর একার না। যা, আমি যা ইচ্ছা তাই করব। ভাইয়া যদি উল্টাপাল্টা কিছু করিস না, তোর খবর আছে বলে দিলাম। আমি মনে মনে ভাবলাম, কিচ্ছু করবো না মানে আমাকে কাজের লোক বলা হচ্ছে। টেবিলে গিয়ে বললাম, আম্মা গো, পান্তা ভাত নাই, আমার কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দেন। মা বলল, কি বলছিস? দেন গো মা, দেন, গরিবের পেটে এরকম মাছ মাংস হজম হইব না। লিমা রাগে ফুসছে, আর ওর ফ্রেন্ডটা চশমার নিচ দিয়ে তাকিয়ে আছে। মা ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। তারপর বলল, এই বান্দর ছেলে, বোনকে ছোট না করলে হয় না? তুই রুমে যা, আমি খাবার দিচ্ছি, বের হবি না একদম। আমিও হেসে আমার রুমে গেলাম। গিয়ে দেখি সাদিয়া বিছানায় বসে আছে। আমার দিকে তাকিয়ে বলল, তোমরা ভাই বোন পারো বটে, তোমার বোনটা কিন্তু কিউট আছে। নীল বলল, তুমি? অবাক দৃষ্টিতে তাকিয়ে সাদিয়া, এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি এতক্ষণ কই ছিলা? আমি যখন অফিস থেকে এসে খুঁজলাম। সাদিয়া বলল, আমি বাথরুমে ছিলাম। ও হ্যাঁ, আমি তো আর বাথরুমে যাইনি, খুঁজেও দেখিনি। নীল, বাথরুমে কেন গিয়েছিলা? বাথরুম মানুষ কেন যায় জানো না? বলতে হবে? সরি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি? নীল তখন বলল, মৃত মানুষ কেমনে আবার ফিরে আসে? মানে তুমি কেমনে আসলে? তোমাকে আমি নিজের হাতে মাটি দিয়ে এসেছি। সাদিয়া তখন বলল, জানতে চাও আমি কি করে আসলাম? সাদিয়া হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরে দেখো তো। নীল সাদিয়ার হাতটা ধরতে গেল, কিন্তু পারল না। নীলের হাতটা সাদিয়ার হাতের ভেতর দিয়ে বের হয়ে গেল, কিন্তু ধরতে পারল না। সাদিয়া তখন বলল, আমি হচ্ছি তোমার কল্পনা, আমি তোমার ভাবনা কল্পনা থেকে এসেছি। তুমি শুধু আমাকে দেখতে পাবে, আর কেউ পারবে না। নীল তখন বলল, তুমি যাই হও, আমি তোমাকে সবসময় পাশে চাই সাদিয়া। সাদিয়া বলল, না, কোনো একটা সময় আমি হাওয়ায় মিলিয়ে যাব। নীল বলল, না সাদিয়া, তুমি আমাকে একা ছেড়ে কোথাও যাবে না। সাদিয়া বলল, আমি তো তোমার কল্পনা মাত্র, একটা সময় আমি ভ্যানিশ হয়ে যাব। নীল বলল, না সাদিয়া, তুমি কোথাও যাবে। এমন সময় দরজায় ঠকঠক। সাদিয়া বলল, তুমি চিৎকার করছো তাই আমার মা আসছে, এখন কি বলবে? নীল বলল, কেন, তোমার কথা বলবো। আরে গাধা, আমার কথা বললে তোমাকে আজই পাবনা পাঠাবে। নীল বলল, তোমার কথা বললে কি হবে? সাদিয়া বলল, আরে তুমি ছাড়া আমাকে কেউ আর দেখতে পারবে না, বুঝো না কেন?
নীল বলল, ও হ্যাঁ তাই তো, মনেই ছিল না। নীল দরজা খুলে দিল। মা এসে জিজ্ঞেস করলো, কার সাথে চিৎকার চেঁচামেচি করছিলে? এখন নীল কি বলবে ভেবে পাচ্ছে না। সাদিয়া বলল, মাকে বলো ফোনে কথা বলছিলে। নীল আবার সাদিয়াকে বলল, তুমি কথা বলো না, মা শুনে ফেলবে। মা বলল, কে কি শুনে ফেলবে, কি বলছিস? সাদিয়া বড় বড় করে তাকালো নীলের দিকে। নীল ভয়ে বলল, মা কিছু না, মানে আমি ফোনে কথা বলছিলাম। ও আচ্ছা, কিন্তু এতে আমতা করার কি আছে? ওই এমনি আর কি। কার সাথে কথা বলছিলি? নীল বলল, অফিসের কলিগের সাথে, কাজ বোঝাচ্ছিলাম। আচ্ছা কথা বল, আমি যাই তাহলে। মা দরজা পর্যন্ত যেতেই আমি সাদিয়াকে বললাম, আরেকটু হলে ধরা পড়ে যেতাম। মা আবার পেছন ঘুরে বলল, কি বললি? আমি ফোনটা কানে নিয়ে বললাম, মা ফোনে কথা বলছি তো। মা চলে যেতে দরজা বন্ধ করে দিলাম। সাদিয়া বলল, তুমি না আসলে আস্ত একটা গাধা। আচ্ছা বাদ দাও, আমি গাধা ভালো। আচ্ছা নীল, তুমি বিয়ে করবে না? প্রশ্নই আসে না, আমি বিয়ে করব না। তোমাকে নিয়ে এভাবে সারা জীবন কাটিয়ে দেব। সাদিয়া বলল, পাগলামি কথাবার্তা বলো কেন? আমি তো বাতাস মাত্র। তুমি কি জানো নীল? কি? থাক পরে বলবো। না এখন বলো। পরে বলবো সময় হলে। নীল এখন আর রুম থেকে বের হয় না। অফিস থেকে রুমে ঢুকে আর বের হয় না। খাওয়ার সময় ছাড়া রুমে কাউকে যেতেও দেয় না। আজকাল এলাকার মানুষ নীলকে পাগল বলা শুরু করেছে, কারণ নীল একা একাই কথা বলে। নীল রাতে খেতে বসছে। নীলের মা বলল, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে যাবি, তোর বাবা কথা বলবে। নীল বলল, কি কথা মা? সেটা গেলেই শুনতে পাবি। নীল খেয়ে বাবার রুমে যায়। নীলের দেরি দেখে সাদিয়া অদৃশ্য নীলের বাবার রুমে যায়। নীল যেতেই বাবা বলল, নীল, এলাকার মানুষ কি সব বলছে, তুই নাকি একা একা কথা বলিস, কি হয়েছে তোর, আমাদের বলতো। সাদিয়া বলল, বাবার পাশে বসে আছে। এমন সময় মা এসে সাদিয়ার উপর বসে পড়ে আর নীল বলে ওঠে, মা সাদিয়া আছে, ওখানে বসো না। বাবা বলল, নীল এখানে কে আছে, কি হয়েছে? নীলের মুখ থেকে ফসকে যাওয়া কথা শুনে সাদিয়া নীলের ওপর রাগ দেখিয়ে চলে গেল। নীল আবার বলে উঠল, আমার উপর কেন রাগ দেখাচ্ছ, আমি কি করেছি? মা বলল, বাবা নীল, তুই ওইদিকে তাকিয়ে কার সাথে কথা বলছিস? নীল ছাড়া সাদিয়াকে কেউ দেখতে পায় না। নীল বলল, না মানে কারোর সাথে না। নীলের বাবা মায়ের বুঝতে বাকি রইল না নীল কোনো মেন্টালি সমস্যায় ভুগছে। তাই নীলের বাবা বলল, নীল বাবা তুই রুমে যা। নীল চলে গেল আর দরজা বন্ধ করে দিল। সাদিয়া গাল ফুলিয়ে বসে আছে রেগে। নীল বলল, তুমি এমন রাগ দেখিয়ে চলে আসলা কেন সাদিয়া? তোমাকে কতবার বলবো নীল, আমাকে কেউ দেখতে পায় না, শুধু তুমি দেখতে পাও। যখন তুমি আমার সাথে মানুষের সামনে কথা বলো তখন সবাই ভাবে তুমি একা কথা বলছো, মানে আমাকে তো কেউ দেখতে পায় না, তাই তোমাকে পাগল মনে করে। তো আমি কি করব বলো তুমি? তোমাকে কি বলবো? তোমার বাবা মায়ের সামনে তুমি মাত্র পাগল প্রমাণিত হলে। দূর, এইসব কি বলো? আমার বাবা মা কেন আমাকে পাগল ভাববে? কারণ সুস্থ মানুষ একা একা কথা বলতে পারে না, তাই। দেখো সাদিয়া, তোমার জন্য যদি আমাকে মানুষ বলে তো আমি পাগল হতে রাজি আছি। সাদিয়া বলল, পাগলামি করো, আমি আগেও বলেছি হঠাৎ কোনোদিন হাওয়ায় বিলীন হয়ে যাব কারো উপস্থিতিতে। 2 দিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মা এসে বলল, নীল আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি। নীল বলল, কেন মা? তোর পছন্দের সেই মেয়েকে দেখতে যাব। আমার আবার কোন পছন্দের মেয়ে? ওই যে উম্মে মাইশা, যে মেয়েটা। ও মা, ওটা এমনি বলছিলাম, আমি বিয়ে করব না। প্লিজ এই বিষয় নিয়ে আর আমার সাথে কথা বলো না। এক কথা 2 কথায় মায়ের সাথে ঝগড়া লাগে নীলের। ঝগড়া করে অফিস যায় নীল। অফিস গিয়ে কাজ করে লাঞ্চ পর্যন্ত, আবার লাঞ্চ করে অফিসে কাজ করছে। এমন সময় অদৃশ্য সাদিয়া হাজির নীলের অফিসে। নীল দেখে, আরে তুমি আমার অফিসে? পাশ থেকে তার কলিগ আরিফ সাহেব তাকিয়ে আছে নীলের দিকে, কারণ আরিফ সাহেবের নজরে নীল একা একা কথা বলছে। সাদিয়া বুঝতে পেরে নীলকে বলল, নীল, তোমার কলিগ তাকিয়ে আছে তোমার দিকে, চুপ করে থাকো, আমি যা বলি তা শোনো, কিন্তু কোনো উত্তর দেবে না। সাদিয়া বলল, তুমি এখন বাসায় যাবে আর তোমার মা আর বোনকে নিয়ে মেয়ে দেখতে যাবে। তুমি বলেছ এই কথা। চুপ নীল, তোমার কলিগ দেখছে। নীল তখন একটু রেগে আরিফ সাহেবকে ধমক দিয়ে বললেন, আরে ভাই, একটা প্রাইভেট কথা বলছি, এরকম আর হাঁ করে তাকিয়ে শুনছেন কেন? কিন্তু আরিফ সাহেব লজ্জা না পেয়ে উল্টো জিজ্ঞেস করলো, নীল ভাই, আপনি কার সাথে কথা বলছেন? এতদিন শুনতাম, আজ নিজ চোখে দেখলাম আপনি একা একা কথা বলেন। সাদিয়া বলল, ওনার সামনে আমার সাথে একা কথা বলবে না প্লিজ, আমি যা বলছি তাই করো, তা না হলে আমি সত্যি চলে যাব, আর আসবো না। নীল আবার বলতে লাগলো, এটা কেমন কথা, তুমি আর আসবে না? আরিফ ভাই তাকিয়ে আছে আর সাদিয়া বলল, না গেলে আমি আর আসবো না, আর দেখতে পাবে না। সাদিয়া বুঝতে পারলো তার উপস্থিতিতে নীলের খারাপ হচ্ছে। সাদিয়ার বিলীন হওয়ার সময় হয়ে আসছে। সাদিয়ার কথায় নীল রাজি হয়ে মেয়ে দেখতে গেল। সে কালো বোরকা পরা মেয়েটি, নাম তো সবার জানা আছে, উম্মে মাইশা। মাইশাকে দেখতে গেছে নীলের মা, নীলের বোন লিমা আর নীল, সাথে গেছে অদৃশ্য সাদিয়া।
পাত্র দেখার জন্য বসে আছে, কিন্তু এবার সাদিয়াকে বলে নিয়ে আসছে, কোনো কথা বলা যাবে না। তাই নীল চুপচাপ বসে আছে। সাদিয়া নীলকে বলল, আমি মেয়েটিকে আগে দেখে আসি। সাদিয়া তো অদৃশ্য, যেখানে ইচ্ছা যেতে পারে, তাই মাইশাকে দেখতে গেল। সাদিয়া গেল ভেতরে, দেখলো কিন্তু মনটা খারাপ। নীলকে বুঝিয়ে দিল না। মুখে হাসি ফুটিয়ে আসলো নীলের কাছে। পাত্রী আসার সময় হয়ে গেছে, মানে পাত্রী আসার আগে একটা পিচ্চি আসলো, তাই বুঝলাম আর কি। কিন্তু নীলের মধ্যে একটু আগ্রহ নেই মাইশাকে দেখার। আগে আগ্রহ ছিল, কিন্তু এখন নাই। পাত্রী আসলো তো আসলো, আবার বোরকা পরে আসলো। নীলের দেখে মাথার রগ চেপে যায়। নীল উঠে পড়বে, কিন্তু লিমা খপ করে হাত ধরে নীলকে বসায়। তখন পাত্রীর বাবা নীলের মাকে বলল, আসলে আমার মেয়েটা পর্দা করে কোনো পরপুরুষ আমার মেয়েকে দেখে নাই আজ পর্যন্ত। নীল তখন ডেকে বলে উঠল, মা, তাহলে আমাকে কি অপমান করার জন্য নিয়ে আসা হলো? পাত্রীর বাবা বলল, আসলে বাবা, তার জন্য আমি দুঃখিত, কিন্তু শুধু তুমি দেখতে পারবে না, কিন্তু তোমার মা বোন দেখতে পারবে, আর আল্লাহ যদি চায় তুমি বিয়ের পর দেখতে পারবে। নীলের মা বলল, নীল, তুই বাসায় চলে যা। পাত্রীর বাবা, না না, থাক থাক, আপনারা ভেতরে চলেন। নীলের মা মিথ্যা বলল যে নীলের বাসায় কাজ আছে, মনে একটু রাগ রেখে বলল। নীল মায়ের কথা শুনে উঠে চলে গেল। এবার নীলের মা বলল, এবার তো দেখতে পারবো। মাইশা হিজাব খুলে ফেলল, মনে হচ্ছে মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ বের হলো। লিমা বলেই ফেলল যে, ভাবি, আপনার পুরো বোরকা খুলে ফেলেন। মাইশা তাই করলো। নীল শাড়ি পরেছে মাইশা, এবার মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে মাটিতে। নীলের মায়ের সব রাগ মিটে গেল মাইশাকে দেখে। নীলের মা মাইশার বাবাকে বলল, আপনাদের কি আমার ছেলে নীলকে পছন্দ হয়েছে? মাইশার বাবা বলল, আসলে আমি একা ডিসিশন নিলে তো হবে না, মেয়ের মা আছে, তাকেও তো জিজ্ঞেস করতে হবে, তারপর মেয়ে আছে। নীলের মা মাইশাকে সরাসরি জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? মাইশা উত্তর দিল, আমার বাবা মা যা বলবে তাই। নীলের মা বলল, এবার আপনারা বলেন। মাইশার বাবা মাইশার মাকে ডাকলেন, কই গো, এদিকে এসো। মাইশার মা এসে বসলেন আর নীলের দিকে তাকিয়ে আছে। নীলের মাও তাকিয়ে আছে। নীলের মা বলল, কে তুই, সালমা না? মাইশার মা বলল, তুই লায়লা না? নীলের মা বলল, আমি লায়লা। আমি সালমা বলে দুজনকে জড়িয়ে ধরে, কত বছর পর তোর সাথে দেখা, কেমন আছিস? আমি ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। কিছুই বুঝলাম না, আপনারা কি পূর্ব পরিচিত? আমরা ছোটবেলার বান্ধবী। তাহলে তো হয়েই গেল। মাইশা, তাহলে তোর মেয়ে লায়লা বেগম? আমার মেয়ে। আচ্ছা, আমার ছেলেকে তোদের পছন্দ হয়েছে? হয়েছে। আর ছেলেটা তোর হবে না কেন পছন্দ? কি গো মাইশার বাবা, তুমি কি বলো? আমার তো আগে থেকেই পছন্দ। নীলের নিজের আঙুল থেকে আংটি খুলে মাইশাকে পরিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার আরেকটা মেয়ে মাইশা। তারপর দুই বান্ধবী খাওয়া দাওয়া, সুখ দুঃখের গল্প করতে করতে রাত হয়ে গেল। আর বিয়েটাও ঠিক করে ফেললেন। নীলের বাবার কাছে ফোন দিয়ে বললেন, নীলের মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আমি একেবারে পাকা কথা দিয়ে যেতে চাই। নীলের বাবা আসে মাইশাদের বাড়ি। নীলের বাবাও রাজি হয়ে যায়, আর বিয়ে ঠিক হয় আগামী শুক্রবার। নীলের মা আর লিমা রাতে বাড়ি আসে। এসে দেখে নীল টিভি দেখছে। নীল বলল, মা, তোমাদের এত দেরি হলো কেন? লিমা বলল, ভাইয়া, তোর বিয়ে তো ঠিক হয়ে গেল। মানে আমার বিয়ে ঠিক? উত্তেজিত হয়ে কিন্তু অদৃশ্য সাদিয়া নীলের কাঁধে হাত রাখতে নীল চুপ হয়ে যায়। লিমা বলল, ভাইয়া, ভাবি যে কত সুন্দরী, তুই দেখলে ফিট খেয়ে পড়ে যেতি। মা ভাবিকে দেখে আংটি পরিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। নীল বলল, আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন বিয়ে করতে পারবি না কেন? কারণ আমি বিয়ে করতে চাই না। শোন, আমি আমার বান্ধবীকে কথা দিয়ে ফেলেছি, বিয়ে তোকে করতেই হবে। তোমার বান্ধবী মানে? আমার ছোটবেলার বান্ধবী, অনেক বছর পর আজ দেখা হয়েছে, আর তুই বিয়ের জন্য প্রস্তুত হ। তোর বাবা নিজে গিয়ে বিয়ে ঠিক করেছে। ভাইয়া, বাবাও কিন্তু গিয়েছিল, বাবাও রাজি আছে। নীল শুধু অদৃশ্য সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া শুধু নীলকে উত্তেজিত হতে না না করছে। নীলের মা নীলকে বলল, আগামী শুক্রবার বিয়ে, এটাই আমার শেষ কথা। সাদিয়া নীলকে রুমে ডেকে নিয়ে গেল, তারপর নীলকে বোঝালো, কিন্তু নীল কিছুতেই বুঝতে পারছে না। সাদিয়া আবার নীলকে ইমোশনাল করে কথা বলে, তুমি বিয়ে না করলে আমি আর আসবো না। নীল সাদিয়ার ফাঁদে পা দেয়। নীল রাজি হয়। শুক্রবার চলে আসে। আজ শুক্রবার, নীলের বিয়ে। সকাল থেকে অদৃশ্য সাদিয়া মন খারাপ করে আছে, কিন্তু আজ নীলের বিয়ে। সাদিয়ার মনটা ভীষণ খারাপ, কারণ সাদিয়া জানে তাকে আজ বিলীন হয়ে যেতে হবে। নীল সকাল থেকেই রুমে। নীল সাদিয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমার কোনো কথা বলছো না কেন? সকাল থেকে চুপচাপ বসে আছো। এখন সাদিয়া যদি বলে আজ আমাকে বিলীন হয়ে যেতে হবে, তাহলে নীল এই বিয়ে কোনোদিন করবে না। তাই সাদিয়া বলল, এমনি তোমাকে বিয়ে করতে পারে নাই, তাই তোমার যে কাজে মন খারাপ সেটা আমি করব না। যাও, বিয়ে ভেঙে দেই। না, একদম না, দ্বিতীয়বার আর এই কথা বলবে না। তাহলে মন খারাপ করে আছো কেন? আরে বললাম না এমনি। যাও এখন বাইরে, বাসায় অনেক মেহমান, তাদের সাথে কথা বলো, দেখা করো। এমন সময় একজন এসে বলল, ভাইয়া বের হন, আমরা আপনার ঘর সাজাবো, মানে বাসর ঘর। নীল বের হয়ে গেল। এমন সময় অফিসের আরিফ ভাই আসলো। আরে নীল মাহমুদ, তাহলে বিয়েটা করেই ফেলবেন? তা শুনলাম ওই মেয়েটি।
জি ভাই, তাহলে তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। দূর ভাই, কি যে বলেন। আচ্ছা ভাই, ভাবি কই? আরে ভাই, এইসব বিয়ের অনুষ্ঠানে বউ নিয়ে আসতে নেই। কেন ভাই? আপনি আসলেই বোকা। আপনার শ্বশুর বাড়িতে আপনার চাচাতো শালি, মামাতো শালি, খালাতো শালি, আরও কত কত শালি আছে, তাদের সাথে ফ্লার্ট করতে হবে না? বউ থাকলে কি তা পারবেন? আরিফ ভাই, যদি ভাবি জানতে পারে তাহলে আপনার অবস্থা যে কি হবে, তার জন্যই তো নিয়ে আসি নেই। আমার খবর নিয়ে এসেছি, আপনার অনেক শালিকা আছে, এটাও জেনে গেছেন। কিন্তু ভাই, পেছনে একবার তাকিয়ে দেখেন। কেন ভাই, পেছনে কি আছে? আপনার কোনো মেয়ে ফ্রেন্ড? ভাই, একবার তাকিয়ে দেখেন, আরিফের বউ পেছনে দাঁড়িয়ে আছে। ভাই, তুমি এখানে কেমনে আসলা? আমি কি স্বপ্ন দেখছি? না ভাই, আপনি একদম বাস্তবে আছেন। আর আমার বিয়েতে ভাবি থাকবে না তা কি করে হয়? আরিফ ভাইয়ের বউ আমাকে জিজ্ঞেস করলো, নীল ভাইয়া, আপনাদের কোনো রুম খালি আছে? কেন ভাবি? কেন, আপনি বুঝেন না? জি ভাবি, আমি বুঝতে পারছি। আরিফ ভাই বলল, নীল ভাই, এই কাজটা করেন না। নীল বলল, ভাবি, আমার বাসর ঘরটা 5 মিনিটের জন্য খালি করে দিই। দেন তো ভাই, দাঁত কটমটিয়ে বলল ভাবি। নীল রুমে গিয়ে বলল, তোমরা সবাই বের হও 5 মিনিটের জন্য। সবাই বের হতে ভাবি আরিফ ভাইকে ইগলের মতো থাবা দিয়ে নিয়ে গেল আর ঠাস করে দরজা বন্ধ করে দিল। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। 4 মিনিট পর কষ্ট মাখা হাসি দিয়ে বের হলো আরিফ ভাই, কিন্তু ভেতরে সাদিয়া ছিল। এ কথা মনেই ছিল না। সাদিয়া দৌড়ে এসে হাসতে হাসতে বলল, তোমার আরিফ ভাই ওই যে বের হলেন, উনি পাক্কা 4 মিনিট কানে ধরে উঠবস করিয়েছে। উনি কি তোমার আরিফ ভাইয়ের বউ? নীল মাথা নাড়িয়ে, উনি। দজ্জাল মহিলা। নীল বলল, রিয়া ভাবির কাজ শেষ? জি ভাই, কাজ শেষ, ধন্যবাদ ভাইয়া। নীল বলল, ভাবি, আরিফ ভাইকে নিয়ে একটু যাই, কথা বলবো। আচ্ছা। নীল আরও খোঁচা দিয়ে বলল, ভাই এত ঘামছেন কেন? আসেন, আপনাকে বাতাস খাওয়াই। নীল আরিফকে ছাদে নিয়ে গেল। নিয়ে গিয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, ভাই, বউয়ের যে কি প্যারা তা তো দেখলেন, পাক্কা 4 মিনিট কান ধরে উঠবস করলেন। আরিফ ভাই বলল, আপনি কি করে জানলেন? নীল বলল, ছাড়েন ওই কথা, কাজের কথা বলি। আমি এই বিয়েটা করতে চাই না, বিয়েটা ভাঙার ব্যবস্থা করেন। আরিফ ভাই বলল, কেন, কোনো সমস্যা? আমাকে বলেন, আমি সমাধান করে দিচ্ছি। ভাই, একটু আগেই তো বউয়ের প্যারা খাইলেন, তারপরেও জিজ্ঞেস করছেন? আরিফ ভাই বললেন, আমি জানি না আপনি কেমনে দেখলেন আমি কান ধরে উঠবস করছি, কিন্তু আপনি মনে হয় তারপরে সিনটুকু দেখেন নাই, তাহলে আর এই কথা বলবেন না। আর বিয়ের দিন একটা মেয়ের বিয়ে ভাঙা ঠিক হবে না। আপনার বিবেক বুদ্ধি এটা বলে? নীল আছে এখন বিপদে, কারণ সাদিয়ার কথা বললে পাগল ছাড়া আর কেউ কিছুই বলবে না। দূর থেকে দাঁড়িয়ে আরিফের বউ রিয়া ভাবির সব কথা শুনে তার পেছনে দাঁড়িয়ে আছে সাদিয়া। তখন রিয়া ভাবি এসে বলল, দেখেন নীল ভাই, বউ মানে প্যারা বা ঝগড়াঝাটি না, বউ মানে ভালোবাসা। আবার বউ মানে শুধু ভালোবাসাও না, একটা সম্পর্কের ভেতর মান, অভিমান, ঝগড়া, ভালোবাসা, দুষ্টু মিষ্টি এইসব থাকবেই। তাই বলে বিয়ে করবেন না? নীল এখন কি করে বোঝাবে আসলে এইসব না। নীল কিছু বলতে যাবে, একটু দূরে চোখ গেল, দেখলো সাদিয়া দাঁড়িয়ে আছে। নীল আর কিছু বলল না সাদিয়াকে দেখে। নীল তখন আরিফ ভাই আর ভাবিকে বলল, আপনারা নিচে যান, আমি আসছি। ওনারা যেতে সাদিয়া বলল, তুমি কি শুরু করেছ? নীল সাদিয়াকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলতে হবে না, আমি নিচে যাচ্ছি, রেডি হয়ে বিয়ে করতে যাচ্ছি। এখন খুশি সাদিয়া? কিন্তু প্ল্যান করা চলবে না বিয়ে না করার। ঠিক আছে। নীল সেজেগুজে বিয়ে করতে গেল। বর্ষে যে বসে আছে নীল, বেশ ভালোই লাগছে। সবাই এসে ছবি তুলছে, কিন্তু তারপরেও নীলের মুখটা কালো। নীল এদিক সেদিক তাকিয়ে দেখছে সাদিয়া আসছে কিনা। নীলের বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে, তাই ভাবলো সাদিয়ার সাথে একটু কথা বলে আসা যাক। তাই ওয়াশরুমে গেল। তারপর সাদিয়ার সাথে কথা বলতে লাগলো, কিন্তু আগে থেকে ওয়াশরুমে পাত্রীপক্ষের কেউ একজন দাঁড়িয়েছিল। উনি হয়তো ছোটটা সারতে গিয়েছিল, তাই হয়তো দেখে নেয় নীল। নীলের একা একা কথা বলা দেখে লোকটির মনে হলো বর পাগল। লোকটি ওয়াশরুমের দরজা খুলে বের হবে, দরজার শব্দ শুনে নীল চমকে যায়। দেখে একজন বের হয়ে গেল, গিয়ে বিশাল একটা ঝামেলা পাকালো। বলল, তারা গিয়ে মেয়ের মা আর বাবার কাছে বলল ছেলে পাগল। বিয়ে বাড়িতে তখন হইচই পড়ে গেল, ছেলে পাগল। নীলের মা বাবার মাথায় হাত। এটা কি হয়ে গেল? লোকটি হলো মেয়ের খালু, নিশ্চয়ই সে মিথ্যা কথা বলবে না। সে পুরো বিয়ে বাড়ি মাইকিং করে বেড়াচ্ছে যে ছেলে পাগল, পাগল ছেলের সাথে মেয়ে বিয়ে দিচ্ছে। এদিকে মাইশার মা বাবা দুজনেই খুব চিন্তায় পড়ে গেল যে লায়লা তার পাগল ছেলেকে বিয়ে দিচ্ছে আমার ভালো মেয়ের সাথে। মাইশার মা বাবা দুজনেই নীলের বাবা মাকে ডাকলো। মাইশার মা বলল, লায়লা তুই এটা করতে পারলি আমার ছোটবেলার বান্ধবী হয়ে? নীলের মা বলল, তোরা যা ভাবছিস সব ভুল, আমার ছেলে পাগল হলে কি আর জব করতে পারতো? নীলের কলিগ আর নীলের অফিসার বস এসেছে, তাদের জিজ্ঞেস করে দেখ। একজন এসে বলল ছেলে পাগল, আর তাই বিশ্বাস করলি? এখন আর মাইশার মা বাবার মুখে কোনো কথা নাই। মাইশার খালু তাকে ডাকা হলো।
মাইশার বাবা জিজ্ঞেস করলেন, ছেলে পাগল আপনি কি করে বুঝলেন? তিনি উত্তর দিলেন, ওয়াশরুমে দাঁড়িয়ে একা একা কথা বলছিল, একা একা ঝগড়া করছিল, আমি নিজ চোখে দেখেছি। এমন সময় আরিফ ভাই বলল, আপনি কি তাকে একবার জিজ্ঞেস করেছিলেন কার সাথে কথা বলছে? না, আমি জিজ্ঞেস করি নাই। আরে মিয়া, উনি তো অফিসের একটা জরুরি ফাইল আটকে গেছে সেটা নিয়ে ফোনে কথা বলছিল, কিন্তু ওনার হাতে বা কানে তো কোনো ফোন ছিল না। আরে খালুজান, এটা 2020। নীল তো মিনি ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলছিল, দেখেন নীলের কানের ভেতর। আরিফ তখন নীলের কানে থেকে হেডফোনটা বের করে দেখায়। নীলের ভাগ্য ভালো আরিফের কাছে হেডফোন ছিল, না হলে যে কি হয়ে যেত আজ। এবার মাইশার খালুজান তো পুরোই বোকা বনে গেল। বিয়েবাড়িতে তখন অনেকে অনেক কথাই বলতে লাগলো মাইশার খালুকে। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক বাঁচা গেল, না হলে সারা জীবন পাগলের সার্টিফিকেট নিয়ে বাঁচতে হতো। তারপর নীল আর মাইশার বিবাহের কাজ সম্পন্ন হলো। বিয়ে তো হলো নীলের, কিন্তু একজনের দেখা নেই। কি ভাবছেন? সাদিয়া না, সে হচ্ছে নীলের ফ্রেন্ড হিয়া। ইউনিভার্সিটিতে একটাই ফ্রেন্ড ছিল, কিন্তু তা সাদিয়ার অত্যাচারে বেশি দিন টিকতে পারে নাই। কিন্তু বলতে বলতেই হিয়া হাজির। দোস্ত দোস্ত করতে করতে এসে গায়ের ওপর লেপটে পড়ে। হিয়া ফোনটা বের করে সেলফি তোলা শুরু করলো। হিয়া, দোস্ত দোস্ত আমার কাঁধের ওপর দিয়ে হাত দে, একটা সেলফি তুলি। এসব হঠাৎ চোখে পড়ে অদৃশ্য সাদিয়ার। সে চোখের ভ্রুম কুচকে তাকিয়ে আছে নীলের দিকে আর ডাকছে ওয়াশরুমে যেতে, কিন্তু নীল হিয়ার কাছ থেকে আসতেই পারছে না। নীল উঠল ওয়াশরুমে যাবে, হিয়া টেনে ধরে, কই যাস? আয়, আর কিছু সেলফি বাকি আছে। হপ, আমি ওয়াশরুমে যাবো। ছাড় সেরি, ধমক দিচ্ছিস কেন? এখনও ফেসবুক লাইভে যায়নি, ওয়াশরুম থেকে আয়, তারপর ফেসবুক লাইভে যাব। নীল রেগে, আয় ওয়াশরুম থেকে ফেসবুকে লাইভে যাই, তাহলে লাইক কমেন্ট বেশি পাবি। হিয়া বলল, দোস্ত দারুণ আইডিয়া দিয়েছিস, চল তাড়াতাড়ি যাই। নীল বলল, হাত ছাড় তুই, আমি ওয়াশরুমে যাব। তুই ওয়াশরুমে যাবি কেন? আজ আমার বিয়ে বলে কিছু কইতেছি না। দোস্ত তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? দেখ বোন, সেলফি তোলার জন্য তোর ভাবি আছে, তাকে গিয়ে তোল, আমার যেতে দে। এমা, তোর যে বউ আছে আমি তো ভুলে গিয়েছিলাম, আমি এক্ষুনি যাচ্ছি। নীল ওয়াশরুমে যেতে সাদিয়া রাগ দেখাতে লাগলো। এই নীল, তোমার ওই পুতু ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছো কেন? কেমন করে গায়ের উপর ঢলে পড়ে তোমাকে দেখলেই। নীল বলল, ফ্রেন্ড তো, বেচারি তোমার অত্যাচারে কলেজে টিকতে পারতো না। সাদিয়া বলল, কি আমি অত্যাচার করতাম? ও যে তোমার উপর ঢলে পড়ে সেটা খুব ভালো লাগে, তাই না? যখন বউয়ের খুন্তির বাড়ি খাবে তখন বুঝবে। নীল বলল, কিসের বউ? কার বউয়ের কথা বলছো তুমি? বিয়ে করলে তুমি আর কার বউ হবে? তোমার বউয়ের কথা বলছি। নীল বলল, দূর, তুমি থাকতে বউ কিসের? সাদিয়া, দেখা যাবে, এখন যাও, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হচ্ছে না। নীল বাইরে বের হলো। হিয়া মন খারাপ করে বসে আছে। নীল বলল, কিরে এরকম মুখ প্যাঁচার মতো করে বসে আছিস কেন? হিয়া বলল, শালা, তোর ওইটা বউ নাকি? আমাকে সেলফি তুলতে তো দেয়ই নাই, আমাকে ভেতরে ঢুকতে দেয় নাই, তোর বউটা দেখতেও পারলাম না। নীল বলল, স্যাড। তো এবার বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, রাত 11টার সময় বউ নিয়ে বাসায় ফিরল নীল, কিন্তু এখন পর্যন্ত বউয়ের মুখখানা দেখা হয়নি, কারণ নীলের আগ্রহ নেই। তাই বউ বসে আছে বাসর ঘরে সাদিয়ার সাথে কথা বলার পর। 12টার দিকে বাসর ঘরে ঢুকলাম। রাত 12টার দিকে বাসর ঘরে গেলাম। বউ জায়নামাজ বিছিয়ে মেঝেতে হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। বউ আমাকে আগে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আমি কোনো উত্তর দিলাম না, ভাব নিয়ে বসে আছি। বউ আবার বলল, সালাম দিলে সালামের উত্তর দিতে হয় জানেন না, আর রুমে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকতে হয়। নীল বলল, চুপ, কোনো কথা হবে না, আমার ঘুম পাচ্ছে। বউ বলল, আমাকে দেখবেন না? ইচ্ছে নেই কোনো ভাবওয়ালিকে দেখার। ভাব না, আমি পর্দা করি। আমি আমার মতো বালিশ টেনে শুয়ে পড়লাম। মাইশা দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই মুখে। আমি চোখ বন্ধ করে আছি, ঘুমের চেষ্টা করছি। হঠাৎ চোখ খুলে দেখি মাইশার জায়গায় সাদিয়া দাঁড়িয়ে আছে, বিয়ের শাড়ি পরে। কিন্তু সাদিয়া এত ফর্সা হলো কি করে? আমি কিছু বলতে যাব, অদৃশ্য সাদিয়া এসে বলল, চুপ, কোনো কথা বলবা না, ওয়াশরুমে আসো, কথা আছে। আমি চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। আমি বললাম, সাদিয়া, এটা কি? দুইজন সাদিয়া? ওকে, ও তোমার বউ উম্মে মাইশা। আর আমি, কি ও মাইশা? কি করে সম্ভব? ওর চেহারা তো ঠিক তোমার মতো। তোমার কোনো যমজ বোন ছিল? না নীল, মানুষের মতো মানুষ দুনিয়াতে অনেক আছে। এত মিল, শুধু পার্থক্য একটাই, তুমি শ্যাম ও ফর্সা। আমি জানি। শোনো নীল, তুমি আমাকে কথা দাও, তুমি মাইশাকে মেনে নিবে। কেন কথা দিতে হবে? তুমি কই যাচ্ছ? আমার বিলীন হওয়ার সময় হয়ে গেছে নীল। কি বলো এসব? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমাকে যেতে হবে। তুমি না আমাকে ভালোবাসো নীল, তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না? এটা তোমার কেমন ইচ্ছা বলো তো? আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম। সাদিয়া বলল, নীল, আমার হাতের সময় নেই, তাড়াতাড়ি বলো। তুমি মাইশাকে বউ হিসেবে মেনে নিবে। মাইশা খুব ভালো মেয়ে, তোমাকে সুখে রাখবে, আমার নীলকে সুখে রাখবে, আর এতেই আমার সুখ। তুমি ছাড়া আর কেউ বউয়ের স্বীকৃতি পাবে না। সাদিয়া তখন নীলকে ধমক দিয়ে বলল, আমি যখন ছিলাম তখন তোমার এই ভালোবাসা কই ছিল? বিয়ের সময় শুধু তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। তুমি হয়তো বলবে, সাদিয়া চলো পালিয়ে যাই, এই বুড়োকে বিয়ে করতে হবে না। শুধু এই একটা কথা শোনার জন্য তোমার মুখের দিকে তাকিয়েছিলাম।
কিন্তু আসলে কালো মেয়েদের ভাগ্য সবসময় কালোই হয়। আমার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, আমি মেনে নিয়েছি, তুমি কেন পারবে না? নীল শুধু কান্না করছে আর বলল, তখন আমার এই কথা বলাটা উচিত ছিল। সাদিয়া বলল, আচ্ছা বাদ দাও, তুমি আমাকে কথা দাও, তাহলেই আমি ভালো থাকবো। তুমি কি আমার ভালো চাইবে না? সাদিয়ার কথাগুলো নীলের বুকে আঘাত করে আর নীল কথা দেয়, আমি মাইশাকেও বউ হিসেবে মেনে নিব। সাদিয়া, ধন্যবাদ নীল, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমি চললাম। কথা বলতে বলতে হাওয়ায় মিলিয়ে যায় সাদিয়া, বাতাসে বিলীন হয়ে যায় সাদিয়া। সাদিয়াকে আবার সারা জীবনের জন্য হারিয়ে ফেলে মাইশার জন্য। নীল অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। বের হতেই মাইশা জিজ্ঞেস করে, আপনি এতক্ষণ ওয়াশরুমে কি করলেন? নীল মাইশার দিকে রাগে চোখে তাকায়। মাইশা আর ভয়ে কিছু বলে না। নীল একটা বালিশ আর একটা কম্বল নিয়ে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ে। এইসব দেখে মাইশার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর উপর ভরসা করে আছে। আল্লাহ নিশ্চয়ই যা করেন বান্দার ভালোর জন্যই করে, এটা ভেবে মাইশা ধৈর্য ধারণ করে আছে। মাইশা নীলকে বলল, এই শুনছেন, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। নীল বলল, কেন? আপনাকে খাটে ঘুমাতে বলেছি, ঘুমান। মাইশা বলল, কোনো স্ত্রী তার স্বামীকে নিচে রেখে উপরে ঘুমাতে পারে না। আপনি আমার বাড়ির মেহমান, আপনি উপরে ঘুমান। মাইশা বলল, মেয়েদের বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি হয় মেয়েদের নিজের বাড়ি। দূর, আপনার যা ইচ্ছা করেন, বলে নীল খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে কানের গহনা, গলার মালা হাবিজাবি খুলছিল। নীল তা দেখছে। যখন মাইশা নীলের দিকে তাকায় তখন নীল চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে। এবার মাইশা শাড়ি চেঞ্জ করবে, এসব পরে কি আর ঘুমানো যায়? কিন্তু কই করবে? মাইশা নীলের দিকে তাকালো, দেখলো নীল ঘুমাচ্ছে। ভাবলো যদি জেগে যায়, তাই মাইশা ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসে, এসে ঘুমিয়ে পড়ে। মুয়াজ্জিনের আজানের মিষ্টি ধ্বনিতে মাইশার ঘুম ভাঙে। উঠে নীলকে ডাকাডাকি করে, এই যে শুনছেন, এই যে শুনছেন। কিছুতেই শুনছে না। এবার গায়ে হাত দিয়ে, এই যে শুনছেন, আজান দিচ্ছে, নামাজে যাবেন না? খালি হু হু করছে, আর কোনো শব্দ নেই। এবার মাইশার একটু রাগ হলো, তাই ধাক্কা দিয়ে উল্টিয়ে দিল। তারপরেও কোনো সারা শব্দ নেই। মাইশা বলল, এত ঘুম মানুষের থাকে? 10 মিনিট হলো ডাকছি, কোনো সারা নেই। মাইশা চলে গেল। আমার ঘুম ভাঙলো সকাল 7টায়, মাইশার চুলের পানির ছিটা নিতে। আমি রাগ করে উঠলাম, এমন রাগ নিয়ে উঠলাম, গায়ে হাত তোলার চিন্তা মাথায় নিয়ে। চুল কি বেশি লম্বা? কেটে ছোট করে দিব? কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পান না? চুলের পানি কোথায় কোথায় যায়, চোখে দেখেন না? মাইশা বলল, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি কি করেছি? আমার কি এমন অপরাধ? নীল বলল, আপনি দেখতে সুন্দর, ফর্সা, এটাই অপরাধ আপনার। মাইশা মনে মনে বলল, মানুষ সুন্দরী খুঁজে আর উনি কালামাইয়া খুঁজে, পুরাই পাগল। তাহলে বিয়ে করলেন কেন আমায়? আমি দেখতে কালো না, জানেন সেটা? আমাকে কি দেখতে দিয়েছেন? আপনি কালা না ধলা? আমার শাশুড়ি এবং আপনার বোন তো দেখেছে, তারা বলেনি আমি কেমন? আপনি এত মুখে মুখে তর্ক করেন কেন? সরি। হঠাৎ নীলের মনে পড়লো, আচ্ছা উনি গোসল করলো কেন? আমি তো কিছুই করলাম না। নাকি রাতে আবার ভুলে? না না না, কোনো দিন না। কিন্তু নীলের খুব জানতে ইচ্ছা হলো, তাই মাইশাকে বলল, এত সকালে চুল ভিজানোর কি দরকার ছিল? মাইশা বলল, গোসল করলাম, আর আপনিও যান, গোসল করে আসেন। আমি গোসল করব কেন? নতুন বিয়ে করলে করতে হয়। কিন্তু কিছু তো হয়নি। কিন্তু সেটা আমি, আপনি আর পাঠক পাঠিকারা জানে, কিন্তু আর বাসায় তো আরও মানুষজন আছে, তারা কষ্ট পাবে। একজন এসে সকালেই বলে গেল, এভাবে থাকতে হয় না, গোসল করতে হয়। নীল কোলবালিশ নিয়ে আবার শুয়ে গেল। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো একটা গামছা দিয়ে বাড়ি দিচ্ছে। ভেজা চুলে মাইশাকে দারুণ লাগছে, আর শ্যাম্পু করে চুলের ঘ্রাণে পাগল হওয়ার উপক্রম প্রায়। মেয়েদের শ্যাম্পু করা চুলের ঘ্রাণ পৃথিবীর যে কোনো পারফিউমকে হার মানাতে সক্ষম। সাদিয়া হলে এতক্ষণ পেছন থেকে জড়িয়ে ধরে কাছ থেকে ঘ্রাণ নিতাম, কিন্তু উনি তো মাইশা, সাদিয়া না। তারপর নীল আবার ঘুম দিল, প্রায় 2 ঘন্টার মতো ঘুমায়। এদিকে মাইশা নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে। নীল ঘুম থেকে উঠে মোচড়াতে মোচড়াতে বের হয়। নীলের মা নীলকে জিজ্ঞেস করে, মাত্র উঠলি, নাস্তা করবি না? আয়। নীল বলল, মাত্র উঠলাম, ব্রাশ করা হয়নি। নীলের মা মাইশাকে বলল, আমি সবাইকে নাস্তা দিচ্ছি, তুমি নীলকে ব্রাশ আর পেস্ট দাও, ও ছাদে গিয়ে ব্রাশ করে। ওর আবার ঘুরে ঘুরে ব্রাশ না করলে হয় না। মাইশা ব্রাশ আর পেস্ট নিয়ে নীলের দিকে এগিয়ে দিল। নীল বলল, আমার কাজ আমি নিজেই করতে পারি, আপনাকে দিতে হবে না, বলে নীল মাইশার হাত থেকে ব্রাশ নিয়ে ফেলে দিল। এটা আবার নীলের মা দেখে ফেলে। মা এগিয়ে এসে জিজ্ঞেস করে, নীল ব্রাশ ছুঁড়ে মারলো কেন? কই মা, ওর হাত থেকে পড়ে গেছে, মিথ্যা বলল মাইশা। নীল ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। মাইশা নীলের জন্য অপেক্ষা করছিল। নীলের মাও বসেছিল। নীল নাস্তা করছে। নাস্তা দেখে নীল বলল, বাহ, আজ নতুন আইটেম দেখা যাচ্ছে। মা বলল, সব আজ নাস্তা বৌমা বানিয়েছে। কে বানিয়েছে? মাইশা, তোর বউ। নীল মুখটা কালো করে নাস্তার দিকে তাকিয়ে, এই মাছি পড়ে আছে, এই চুল দেখা যাচ্ছে। একটু ডিম মুখে নিয়ে বলল, ছি ছি ছি, থুথু করে ফেলে দিল। এসব খাওয়া যায়? লবণ আর ছিল না বাসায়? বাসার সমস্ত লবণ মনে হচ্ছে এই ডিমের ভেতর। ধ্যাত, নাস্তাই করবো না, বলে উঠে গেল। নীলের পেছনে পেছনে অনেক ডাকা হলো, কিন্তু শুনল না।
এবার মা একটু মুখে নিয়ে চেখে দেখলেন আর বললেন সব ঠিক আছে। এদিকে নীল অফিসে গিয়ে আরিফ ভাইকে বলল, আরিফ ভাই আমার ডিভোর্স করা দরকার, ডিভোর্স করিয়ে দেবেন। নীল ভাই আপনি কি বলেন, কাজটা আসলে ঠিক হবে না। কোন কাজটা ঠিক হবে না? এই যে ডিভোর্স। আচ্ছা ডিভোর্সটা যে দেবেন তো আঙ্কেল আন্টি আপনার বউ জানে না? তাহলে কি করে হবে? সবাইকে জানান। আর ভাই আপনাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু এত তাড়াতাড়ি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েন না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু ভাই দেখেন নীল ভাই, ডিভোর্স এত সহজ না। আগামীকাল আপনার বৌভাত, সেটা আগে সম্পন্ন করেন। নীল চলে আসে বাসায়, কিছুই ভালো লাগছে না। কি করব? সাদিয়ার জায়গায় কি করে আরেকজনকে বসাই? শ্যামবরণ কন্যার মায়া কিছুতেই ভুলতে পারছে না। বাড়িতে অনেক কাজ আর আমি এই সময় বাহিরে মন খারাপ করে বাসায় ঢুকলাম। বাবা আমাকে ডাকলেন, নীল। হ্যাঁ বাবা। কাছে আয়, আমার কাছে বস। হ্যাঁ বাবা বলো, তোর মন খারাপ কেন? মাইশাকে তোর পছন্দ হয়নি? এখন বাবার সামনে কি বলি? চুপ করে আছি, কিছু বলছি না। বাবা আবার বলল, মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে, কপাল গুনে এমন একটা বউ পেয়েছি। বাবা আবার জিজ্ঞেস করলো, তোর কি মন খারাপ? না বাবা ঠিক আছে। তা কোথায় গিয়েছিলি? বাসায় এত কাজ, একটু অফিসে কাজ ছিল। তুই না ছুটিতে আছিস, আবার কিসের কাজ? আরিফ ভাইয়ের সাথে কাজ ছিল। বাবা বলল, আচ্ছা ওপরে যা, বৌমা একা, হয়তো ভালো লাগছে না। বাসায় বৌভাতের আয়োজন চলছে, কাল বৌভাত, আর আমি চিন্তা করছি ডিভোর্সের। কারণ আমার মাইশাকে ভালো লাগে না। মেয়েটা দেখতে খারাপ না, মাশাআল্লাহ অনেক সুন্দরী, আর আমার বাসার সবার মতো গুণবতী। তাতে আমার কি আসা যায়? আমার তো শ্যামবরণ কন্যা পছন্দ, মানে সাদিয়া। মাইশাকে আমি একদম সহ্য করতে পারি না, দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। কারণ ওর জন্য আমার অদৃশ্য সাদিয়াকে হারিয়েছি, তাই মাইশার ওপর রাগটাও বেশি। রুমে গেলাম, আমার খাট জুড়ে শুয়ে আছে দেখেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমার বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে, কেমনটা লাগে। গায়ে থেকে শার্টটা খুলে বল বানিয়ে নিলাম, মেঝেতে আছাড় মেরে। মাইশা মনে মনে, পাগল নাকি, এমন করে কেন? মাইশা বলল, এমন করছেন কেন? কি হয়েছে আপনার? আমার বিছানায় আপনি শুয়ে আছেন কেন? ওমা, বিয়ের পর তো স্বামীর সব কিছুই বইয়ের হয়ে যায়। না হয় না, আপনার বাবার বাড়ি থেকে খাট এনে তারপর শোবেন কেন? কারণ আমি তো যৌতুক নিয়ে বিয়ে করে নেই যে আমার সব আপনার। যৌতুক নেওয়া হারাম, আপনি জানেন না? জানি, আমি তো নেই নাই। মাইশা বলল, তাহলে বলেন কেন? নীল বলল, আপনি থাকবেন, আপনি আপনার বাড়ি থেকে খাট আনবেন, আমি তো আর থাকবো না। নীলের কথা মাইশায় তালগোল পাকিয়ে মাথা নাড়িয়ে মানে না বুঝে বলল। মাইশা শার্টটা তুলতে যাবে, নীল বলল, একদম আমার জিনিসে হাত দেবেন না। এখান থেকে তুলবো না, কেমন দেখাচ্ছে দেখেন। আমি কিন্তু না বলেছি, ওইটা ওখানেই থাকবে। আচ্ছা আপনি আমার সাথে এমন করেন কেন? আমার দোষটা দয়া করে বলবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। বলে নীল শুয়ে পড়ল। মাইশা বলল, আমি শুভ কোথায়? রাতে না হয় মেঝেতে থাকবো, কিন্তু এখন? আচ্ছা তাহলে আমি বাবাকে ফোন দিই খাটের জন্য, মেঝেতে একদিন শুয়ে পিঠ ব্যথা হয়েছে। নীল বলল, তার আগে আমি একটা কথা বলতে চাই। একটা না, হাজারটা বলুন, আমি শুনতে রাজি। মাইশা ভাবলো হয়তো ভালো কিছু বলবে, তাই হাসি মুখ নিয়ে বসলো। নীল বলল, কথাটা হলো আমি আপনাকে ডিভোর্স দিতে চাই, অথচ কাল বৌভাত। মাইশা বলল, কি? আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? আমি ঠিক আছি। আপনি আমার সাথে মজা করছেন? গতকাল বিয়ে করে আজ ডিভোর্স? আমি সিরিয়াসলি বলছি, আমি ডিভোর্স দিতে চাই। এবার মাইশা চুপসে গেল, কারণ এখন নীল মোটেও মজা করছে না। কিন্তু আমার দোষ কি করেছি আমি? আপনার কোনো দোষ নেই, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমি কোনো ভুল করে থাকলে বলেন। না, আপনার কোনো ভুল নেই, সমস্ত ভুল আমার। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আগে বলতেন আমার জীবনটা এইভাবে শেষ করে দিবেন না। দেখেন আপনাকে আমার ভালো লাগে না, তো কি করব? কেন ভালো লাগে না? কারণ আমার শ্যামবরণ মেয়ে বা কালো মেয়ে পছন্দ। সেটা বিয়ের আগে বলেন নাই কেন? এখন বলছেন কেন? আমি বলি নাই, সেটা আমার ভুল ছিল। আচ্ছা আপনার কোনো পছন্দ আছে? নীল এখন চুপ করে গেল, মনে মনে ভাবছে কি বলবে। যদি বলে কেউ নাই তাহলে তো আরও চেপে ধরবে। তাই নীল বলল, আমার গার্লফ্রেন্ড আছে আর আমি তাকে ঠকাতে চাই না। তখন মাইশার চোখে পানি। আচ্ছা তাহলে যে আমাকে ঠকাচ্ছেন তার কি হবে বলেন? আমাকে তো বিনা অপরাধের শাস্তি দিচ্ছেন। আচ্ছা তার সাথে আমাকে দেখা করিয়ে দেবেন? এবার নীল বলল, খাইছে রে। না, দেখা করানো যাবে না। এমন সময় মা এসে হাজির। এদিকে মাইশার চোখে পানি। মা মাইশার চোখে পানি দেখে বলল, বৌমা কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? এবার তো নীল ফেসে গেল। যদি বলে মাইশা বলে দেয় তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তাদের বউকে রেখে দেবে। মা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মা হয়তো ভাবছে আমি মাইশাকে মারছি। মা মাইশাকে আবার জিজ্ঞেস করলো, কিন্তু মাইশার অবস্থা দেখে মনে হচ্ছে সেও বিপদে আছে। কারণ কি বলবে সেও খুঁজে পাচ্ছে না। কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, কিছু না, রুম থেকে বের হতে যাব। মা ধমক দিয়ে বলল, এই কোথায় যাচ্ছিস, সেখানে দাঁড়া। বৌমা কথা বলছো না কেন? মা আমি তো কিছু করি নাই, তুমি যা ভাবছো তা ভুল। চোরের মন পুলিশ পুলিশ, তাই না? কি করেছিস বল, না হলে কিন্তু। মাইশা বলল, মা আসলে একটু ঝগড়া লেগেছিল, দোষটা আমারই ছিল। ঝগড়া করে জিততে পারিনি বলে কান্না করে জেতার চেষ্টা করেছি। মা হাহা করে হাসলো, হেসে বলল,
তোমরা পারো, কাল বিয়ে হলো আর মাত্র ঝগড়া করছো আজ, তাই না? মা চলে গেল, কিন্তু আমি একটা কথা বুঝলাম না, মাইশা মিথ্যা বললো কেন? সত্যিটা বললেও তো পারতো, আর সত্যি বললে তো আমার নাট বল্টু সব ঢিলা হয়ে যেত। আমি আর কিছু বললাম না। কাল বউ ভাত, কিন্তু আমার বিরক্ত লাগছে। কাল মাইশাদের বাসা থেকে লোকজন আসবে, তাদের সাথে কথা বলতে হবে হেসে হেসে, এসব আমার বিরক্ত লাগছে। আবার নাকি আমাকে আর মাইশাকে নিয়ে যাবে, কত কি নিয়ম আছে আল্লাহ জানে। আবার মাইশার বাবাকে বাবা বলতে, মাইশার মাকে মা বলতে হবে। দূর, অসহ্য লাগছে ভাবতে। এদিকে নীলের শ্বশুর বাড়ির লোকজন এসে গেছে। মাইশা রুমে এসে দেখে নীল শুয়ে আছে। মাইশা বলল, কি ব্যাপার, রেডি হচ্ছেন না কেন? আমার কি কোনো ব্যবস্থা নিতে হবে? 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবেন। মাইশা বলে চলে গেল। মাইশার বাবা মাইশাকে জিজ্ঞেস করলো, মা, জামাই বাবাজি কোথায়, দেখছি না তো। মাইশার মুখটা কালো হয়ে গেল আর তাকিয়ে আছে নীল আসে কিনা। মাইশার মুখে কোনো কথা নেই। মাইশার বাবা আবার জিজ্ঞেস করলো, মাইশার মুখে কোনো কথা নেই। হঠাৎ নীল বের হয়ে আসলো। মাইশা যেন দেহে প্রাণ ফিরে পেল। তখন মাইশা তার বাবাকে বলল, ওই তো উনি আসছেন। নীল এসে চুপ করে মাইশার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু শ্বশুর দেখে উচিত ছিল সালাম দেওয়া। মাইশা কোনোই মেরে ফিসফিস করে বলল, কিন্তু তার আগে নীল বলল, টাকলু ভাইটাকে? মাইশা চোখ গরম করে বলল, উনি আমার বাবা, আপনার শ্বশুর, সালাম দেন এবং পায়ে হাত দিয়ে সালাম করেন। নীল মনে মনে বলল, খাইছে আমারে। শ্বশুরকে বললাম, ভাই। আমি দাঁত কেলিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? শ্বশুর বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? নীল বলল, বাবা, মা আসে নাই? শ্বশুর বলল, না বাবা, তোমার শাশুড়ি তো এখন আসতে পারবে না, কিছুদিন পর আসবে। তারপর মাইশা সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। লাস্ট একজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি হচ্ছে আমার চাচাতো বোনের হাজব্যান্ড, মানে আপনার ভাইরা লাগে। ও আমার ভাইরা শ্বশুর মাইশা। আর ভাইরা বলে উঠল, কি ভাইরা শ্বশুর? মাইশা এবার খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যা হলো, ভাইরা নীলকে পাগল বলে চলে গেল। তারপর সেই ভাইরা যা করলো, আমার ভাইরা ভাই সবাইকে ডেকে বলল, এই ছেলে পাগল, বেয়াদব, আদব কায়দা বলে কিছুই নেই, আমাকে বলে শ্বশুর। এবার নীল খেপে গিয়ে বলল, বিয়ের দিন কিছু বলি নাই বলে আজ পেয়ে বসেছেন? আমার প্রাণপ্রিয় ভাইরা ভাইয়ের সাথে কি একটু মজা করতে পারবো না? আর ধরেন, আমি ওনাকে বলেছি ভাইরা শ্বশুর, কিন্তু আমার তো প্রথম কাকে কি বলতে শ্বশুর বাড়ি রিলেটিভ কি আমার তো সেগুলো জানা নেই, তাই না? যদি আগে আরেকটা বিয়ে করতাম তাহলে হয়তো বা জানতাম, কিন্তু পরের বার এই ভুল আর হবে না। একজন বলে উঠল, আপনার কি আবার বিয়ে করার ইচ্ছা আছে? নীল বলল, আরে ভাই না, পরের বার মানে এর পরে আর এমন ভুল হবে না। সব শেষে শ্বশুর মশাই বললেন নীলকে, রেডি হয়ে নাও। নীল বলল, কেন বাবা, আমাদের বাড়ি যেতে হবে। মা বললেন, যা নীল, রেডি হয়ে শ্বশুর বাড়ি যা। না মা, যারা আমাকে বারবার পাগল বলে তাদের বাড়ি আমি যাব না। মাইশা বুঝতে পারলো নীলের এইসব ফন্দি, না যাওয়ার তালবাহানা। কিন্তু এদিকে মাইশা রেডি হয়ে নীলের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে নীলকে বলল, চলেন যাওয়া যাক। নীল বলল, আমি কোথায় যাব? আমার বাবার বাড়ি। না গেলে কিন্তু কি করবেন? আমি কি করতে পারি তা আপনি ভালো করে জানেন। কি আর করার, বউয়ের চোখ রাঙানো দেখে ভালো মনে হলো, তাই চলে গেলাম। রাত তখন 10টা বাজে। আমি তখন আমার নিজের শ্বশুর বাড়ির সাথে আমার ছোট বোনটা ছিল লিমা। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ভেজাল লাগলো যখন শুতে দেওয়া হলো মাইশার রুমে। এখন যদি মাইশা এসে বলে, আপনি আমার বাবার কেনা খাটে থাকতে পারবেন না, তখন কি হবে? মাইশা ওনার মায়ের সাথে কথা বলছিল। আমি তখন মাইশার ঘরটা দেখছিলাম। মেয়েটার ঘর বেশ সাজানো গোছানো। রুমটা দেখে খুব ভালো লাগলো। হঠাৎ চোখ গেল বুক সেলফের দিকে। অনেক বই, বেশিরভাগ বই হচ্ছে ইসলামিক বই, বিভিন্ন হাদিসের বই। অনেক অনেক বই দুই একটা হাতে নিয়ে খুলে দেখলাম। এমন সময় মাইশা এসে বলল, ঘুমাবেন না? ঘুমাবো, কিন্তু আমি কই ঘুমাবো? কেন, নিচে ফ্লোরে? আপনি তো আমাকে শুধু খালি ফ্লোরে ঘুমাতে দেন, কিন্তু আমি আপনাকে একটা কম্বল বিছিয়ে দেব আর একটা গায়ে দিতে দেব। আমি যা ভাবছিলাম তাই হলো। এরপর আরও বলল, এই খাটটা আমার বাবার টাকায় কেনা, আপনি ঘুমাতে পারবেন না। নীল বলল, ওকে, দয়া করে কি কি জানি দেবেন, আমি ঘুমাবো। মাইশা বিছানায় উঠে কম্বল বালিশ একটা একটা করে নিচে ছুঁড়ে মারল। তারপর মাইশা লাইট অফ করে শুয়ে পড়ল। আমাকে রেডি হয়ে শুতেও দিল না। আমি মোবাইলের ফ্ল্যাশ অন করে বিছানা পেতে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কি আসে? এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমের দেশে হারিয়ে যাই জানি না। কিন্তু মাঝরাতে আমার ঘুম ভাঙল। মনে হলো বাম হাতের পেশির উপর ভারী কিছু রাখা। আমি হাত নাড়াতে পারছি না, আর মনে হচ্ছে কোনো ছোট নল দিয়ে আমার বুকে ফিসফিস করে ফু দিয়ে বাতাস দিচ্ছে। আস্তে করে মোবাইলের ফ্ল্যাশ অন করলাম। অন করতে দেখি মাইশা ঘুমাচ্ছে আমার কাছে এসে। আর যে বললাম ফিসফিস করে বাতাস বের হচ্ছে নল দিয়ে, ওটা নল না, মাইশার নিঃশ্বাস আমার বুকে পড়ছিল। আর মাইশা আমার গোল গলার টি শার্টটা এমনভাবে ধরেছে যাতে ছাড়াতে না পারি। একবার ভাবলাম হাত সরিয়ে ফেলি, মাথাটা ফ্লোরে পড়ে ব্যথা পাক, কিন্তু ফেলতে যাব এমন সময় মাইশার মুখের দিকে চোখ যায়। কি মায়াবী চেহারা, দেখতে ভালোই লাগছে। অনেকক্ষণ তাকিয়েছিলাম, অনেকক্ষণ মাইশার মায়ায় ডুবেছিলাম। সে সাদিয়ার মতো করে ঘুমাচ্ছে, আর মাইশা তো সাদিয়ার কার্বন কপি, কিন্তু সাদিয়া শ্যাম ছিল আর মাইশা ফর্সা।
তারপর মাইশার কথা ভাবলাম। আসলে মাইশা মনের দিক থেকে অনেক ভালো একটা মেয়ে। শুধু মনের দিক থেকে বললে ভুল হবে, সব দিক থেকে ভালো। এসব ভাবতে ভাবতে আবার কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। আবার যখন ঘুম ভাঙলো তখন আজান দিচ্ছে আর মাইশা ডাকাডাকি করছে। না উঠে উপায় নেই, আমাদের বাড়ি থাকতেই বালতি ভর্তি পানি ঢেলে দিয়েছিল, আর এটা ওনাদের বাসা, আরও খারাপ কিছু করতে পারে, তাই উঠে নামাজ পড়লাম। মসজিদ চিনি না, তাই বাসায় পড়লাম। নামাজ পড়ে বসে আছি রুমে অনেকক্ষণ, আর অনেক বেলা হয়ে যাচ্ছে। নাস্তা করার জন্য ডাকে না কেন? বসে বসে ভাবছি, এই বাড়ির লোকজন নাস্তা করে না নাকি? আমি নতুন জামাই, নাস্তা থাকবে টেবিল ভর্তি সাজানো। নিজে থেকে এগিয়ে যাব, কিন্তু লজ্জা লাগছে আর একটু অহংকার কাজ করছে। আমি এই বাড়ির জামাই, আমি যাব কেন? আমাকে ডাকতে আসবে, তারপর যাব। এদিকে লিমা মাইশা কারো খোঁজ নেই। ঠিক 9:50 আমার শাশুড়ি আসলো, হাতে একটা গ্লাস। ভাবলাম যাক, আজ পানি খেয়েই থাকি। কিন্তু সবুজ দেখা যাচ্ছে, এটা তো পানি না, আবার দুধও না, তাহলে এটা কি? ভাবলাম বাজারে মনে হয় নতুন জুস আসছে। শাশুড়ি গ্লাসটা হাতে দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন বাবা? এটা তো তোমারই বাড়ি, যখন চা লাগবে চাইবে, আর করলার জুসটা খেয়ে নাও। মাইশা বলল, তুমি নাকি প্রতিদিন সকালে করলার জুস খাও, তাই বাজার থেকে তোমার শ্বশুরকে দিয়ে করলা আনিয়ে জুস বানিয়ে তোমাকে দিলাম। আমি তো হা করে তাকিয়ে রইলাম। সকালের নাস্তা করলার জুস? সকালে নাস্তায় করলার জুস দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। বলতে ইচ্ছা করছে শাশুড়ির মাথায় ঢালি, কিন্তু মা বলেছেন শ্বশুর বাড়িতে যা দেবে তাই খেতে, আর স্বাদ বা অস্বাদ যাই হোক না কেন বলা যাবে না। আমি ডকডক করে করলার জুস খেয়ে গ্লাসটা দিয়ে দিলাম। শাশুড়ি যেতে ওয়াশরুমে গিয়ে ওয়াক ওয়াক করে বমি করে ফেললাম। যেখানে আমি করলা ভাজি খেতাম না, আর সেখানে আমি করলার জুস। কি তিতারে ভাই! ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ছোট বোন লিমা বসে আছে। লিমা বলল, কিরে ভাইয়া, মনে হলো কেউ বমি করেছে? আমি বললাম, না, কে বমি করবে? লিমা বলল, তুই খেতে এলি না কেন? এখন কি বলবো? যদি বলি করলা জুস, তাহলে তো সবাইকে বলে দিবে আর খেপাবে সারা জীবন। তাই বললাম, নতুন জামাই তো, তাই আদর যত্ন করে রুমে খাওয়ালো। লিমা বলল, কিন্তু ভাইয়া তোর মুখ তো শুকনা শুকনা লাগছে। আমি বললাম, ধুর, কি বলিস, এত খেলাম, তুই বলছিস শুকনো শুকনো লাগছে? তুই খেয়েছিস? খেয়েছি। লিমা চলে গেল, কিন্তু এদিকে পেটের ভেতর আমার ক্ষুধায় যেন ইঁদুর বিড়াল তাড়া করছে। তাই বাইরে গেলাম খেতে। শ্বশুরবাড়ি থেকে একটু দূরে একটা ছোট খাওয়ার হোটেল পেলাম। গিয়ে বললাম, ভাই 10টা রুটি দেন আর 5টা ডিম পোচ। হোটেলের পিচ্চি ছেলেটা বলল, ভাইয়া আপনি একাই খাবেন? আমি বললাম, ভাই কথা না বলে একটু তাড়াতাড়ি দেন, না হলে ক্ষুধায় এখানেই মারা যাব। পিচ্চি ছেলেটা রুটি আর ডিম দিল। একটা রুটি হাতে নিলাম, ছিঁড়ে মুখে দিব, এমন সময় পাশ থেকে একজন বলল, জামাই বাবাজি না? ঘাড় ঘুরিয়ে দেখে আমার শ্বশুর দাঁড়িয়ে। আমি বললাম, বাবা আপনি? আমি। তুমি কিছু বলো না, তোমার শাশুড়িকে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো, তাই বাসা থেকে লুকিয়ে আসছে খেতে। আমি জানি তোমার শাশুড়ি তোমাকে লুকিয়ে লুকিয়ে পাঠিয়েছে দেখার জন্য যে আমি কি করছি। মনে মনে বললাম আমি, ব্যাটার ডায়াবেটিস আছে, তাহলে যাক বেঁচে গেছি। কিন্তু নীলের আর খাওয়া হলো না। আমি না খেয়ে বিলটা দিয়ে চলে আসলাম জামাই শ্বশুর। বাসায় এসে শুয়ে আছি, কোথায় আমার প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় দেখি মাইশা লুকিয়ে খাবার নিয়ে এসেছে। খাবার দেখে দেহে প্রাণ ফিরে পেলাম। মাইশা দরজা বন্ধ করে দিল। আমি মাইশার হাত থেকে খাবার নিয়ে গাপুস গুপুস খেয়ে নিলাম, কিন্তু মাইশার দিকে তাকিয়ে দেখি মাইশার চোখে জল। তখন একটু ভদ্র হয়ে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে মাইশা আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আজ। একটু মজা করতে গিয়ে আপনার অনেক ক্ষুধা লেগেছিল, বুঝতে পারি নাই। মাইশা চলে গেল আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। শুয়ে আছি, ভালো লাগছে না। 2-1টা শালি থাকলে হয়তো ভালো লাগতো। আর শ্বশুর বাড়ির মানুষ থাকে, বুঝি না মানুষ ঘর জামাই কেমনে থাকে। আর একটা জিনিস বুঝলাম না, কেমন যেন মাইশাকে ভালো লাগছে, বারবার মাইশার মুখটা ভেসে উঠছে। কিন্তু হঠাৎ মনে হলো আমি তো মাইশাকে ডিভোর্স দিতে চাই। তাই ফোনটা হাতে নিলাম আর আমার নির্লজ্জ বেহায়া আমার ফ্রেন্ড রিয়াকে ফোন দিলাম। ফোন দিয়ে সব বললাম আর ও রাজি হলো, কিন্তু রিয়াকে যা বললাম সব মিথ্যা। আর বললাম, টাইট একটা জিন্স প্যান্ট পরে আর একটা টি শার্ট পরে চলে আয় আমার শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ির ঠিকানাটা মেসেজ করে দিলাম। মেসেজটা দিয়ে ঘুম দিলাম। ওমা, ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার হাজির। রিয়াকে দেখে আমার নিজের মাথায় ঘুরে গেল। তখন আমি গোসল করার জন্য বের হচ্ছিলাম, খালি গায়ে বের হয়ে গেলাম দেখার জন্য কে আসছে। লিমা এসে খবর দিল তোর ফ্রেন্ড আসছে। রিয়া এসেই আমাকে হাঁক দিল। মাইশা তাই দেখে আর চোখে তাকিয়ে আছে, আর আমার শ্বশুর শাশুড়ি লজ্জায় রুমে চলে গেল। রিয়া বলল, দোস্ত কেমন আছিস? তুই এত শুকিয়ে গেছিস কেন? রিয়া মাইশার দিকে তাকিয়ে বলল, ভাবি ভালো আছেন? হাঁক দেওয়ার কথা মাইশাকে, দিল আমাকে। মাইশার দিকে তাকানো যাচ্ছে না। মনে মনে রিয়া একটু বেশি হয়ে যাচ্ছে অভিনয়টা, আর একটু কম করে কর। এবার রিয়া হেলে দুলে এসে আমার হাতটা ধরে মাইশাকে বলল, ভাবি আপনার ঘর কোনটা? মাইশা বলছে না, চুপ করে আছে। পারলে মাইশা আমাকে চোখ দিয়ে কেটে ফেলবে। লিমা টিভি দেখছিল। মাইশা কিছু বলছিল না বলে লিমাকে জিজ্ঞেস করলো, বলল, লিমা তোমার ভাবির রুম কোনটা? লিমা বলল, আপু যার হাত ধরে আছো তাকে জিজ্ঞেস করো। রিয়া বলল, এই নীল তোর ঘরে নিয়ে চল, কথা আছে। আর একটু জোরেই বলল।
রিয়া আমাদের কেউ যেন ডিস্টার্ব না করে, আর ঢোকার সময় দরজায় নক করে যেন ঢুকে বলে আমার হাত ধরে রিয়া চলল রুমে। রিয়ার বাচনভঙ্গি দেখে মনে হলো খাল কেটে কুমির আনলাম। রিয়া আর আমি রুমে বসে আছি। মাইশা দরজা দিয়ে মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারছে। আমি বললাম, রিয়া তুই অভিনয়টা বেশি করে ফেলছিস। রিয়া বলল, আচ্ছা তোর বউ দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, ঠিক তোর সে সাদিয়ার মতো। রিয়া বলল, আচ্ছা তুই এখন বলতো কেন ডিভোর্স দিতে চাস? নীল বলল, দেখ রিয়া, হয়েছিস তো ফর্সা, কালো বা শ্যামলা মেয়েদের কষ্ট বুঝবি কি করে? আমি সাদিয়াকে খুব কাছ থেকে দেখেছি, ওর কষ্টগুলো উপলব্ধি করেছি। তা এখন কি করবি? আমি জানি মাইশা দেখতে শুনতে অনেক ভালো। আমি ডিভোর্স দিয়ে দিলে যে কোনো ছেলে মাইশাকে একবার দেখলে পাগল হয়ে যাবে বিয়ের জন্য, কিন্তু মাইশার চরিত্রে যে কালো দাগ পড়ে যাবে সেটার কি হবে? আমি এত কিছু জানি না। আমি মাইশাকে ডিভোর্স দিয়ে কালো মেয়ে বিয়ে করব। এতে করে তোরা 4 জন মানুষ কষ্ট পাবি, মাইশা, তুই, সাদিয়া আর যাকে বিয়ে করবি। কেমনে কষ্ট পাবো? আল্লাহ মাথা দিছে ভেবে দেখ। তুই যদি ফোনে এসব বলতি আমি কোনোদিন আসতাম না। 3 ঘন্টা পর নীল বলল, রিয়া তুই নাকি চলে যাবি? লিমা বলল, চলে যাব কেন? আমি লিমার কাছ থেকে সব শুনেছি, আর ফোনে যা বলেছি সব মিথ্যা। দেখ নীল, তুই এমনটা করিস না। তোর বউ খুব ভালো একটা মেয়ে, এমন মেয়ে লাখে একটা হয় কিনা সন্দেহ। আমি তোর সংসার ভাঙতে পারবো না। যা, তোকে লাগবে না, আসছে জ্ঞান দিতে। সত্যিকারের বন্ধু কখনো খারাপ বুদ্ধি দেয়? যদি আমাকে বেস্ট ফ্রেন্ড ভেবে থাকিস। রিয়া এতগুলো জ্ঞান দিয়ে চলে গেল, কিছুই ভালো লাগছে না, শুধু টেনশন হচ্ছে কি করব। নীল রাতে না খেয়ে শুয়ে পড়লো ফ্লোরে। মাইশা এসে দেখে নীল ঘুমাচ্ছে। মাইশা নীলের দিকে তাকায়, মুখ কালো হয়ে আছে। ফর্সা মানুষটা। মাইশা মাথার কাছে গিয়ে নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মাইশার চোখ দিয়ে অশ্রু ঝরছে। মাইশার ইচ্ছা ছিল বিয়ের পর নিজের স্বামীর সাথে চুটিয়ে প্রেম করবে, স্বামীর হাত ধরে নানা জায়গায় ঘুরে বেড়াবে, স্বামীর বুকে মাথা রেখে প্রতিদিন ঘুমাবে, কিন্তু বুকে দূরের কথা, তার খাটেই জায়গা হয় না। মাইশা উঠে খাটে গিয়ে ঘুমায়, কিন্তু নীল ঘুমায়নি। হয়তো মাইশার ছোঁয়াতে ঘুম ভেঙে গেছে। এদিকে মাইশা লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। মাইশার ঘুম আসছে না, একবার এপাশ ওপাশ করে, কিন্তু কিছুতে ঘুম আসে না। তখন মাইশা পুরোনো দিনের কথা ভাবতে লাগলো। মাইশার বান্ধবীরা সবাই প্রেম করত, তারা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে কত ভঙ্গিতে কথা বলতো, বাবু, সোনা, তামা, কত কি বলতো। মাঝে মাঝে মাইশারও ইচ্ছা হতো, কিন্তু মাইশা মনকে সান্ত্বনা দিত, বিয়ের পর প্রেমটা জামাইয়ের সঙ্গেই করব। কিন্তু হলো কি, বিয়ের দিনে ডিভোর্সের কথা শুনতে হলো। কি কপাল! এইসব হাবিজাবি ভাবতে ভাবতে রাত প্রায় 12টা বেজে গেল। এদিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, আর হালকা শীত শীত লাগছে। হালকা শীত বলতে ভালোই শীত। এর মধ্যে আবার ঝড় শুরু হয়ে গেল। নীল আবার ঝড় দেখে ভয় পায়। এর মধ্যে আবার বজ্রপাত হচ্ছে। নীল এবার ভয়ে খাটে গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। মাইশা চমকে যায়, কিন্তু বুঝতে পারে নীল কিছু না জিজ্ঞেস করে চুপ করে থাকে। মাইশা নীল কিছু বলে কিনা। মাইশা উল্টো দিক হয়ে শুয়ে আছে। হঠাৎ নীল মাইশাকে জড়িয়ে ধরে। বাসায় থাকতে ঝড় বৃষ্টি হলে মায়ের আঁচল ধরে বসে থাকতো, কিন্তু এখানে তো আর মা নেই, তাই না? কিন্তু ওই দিন জড়িয়ে ধরা ছাড়া আর কিছুই হয় না। সকাল হতে মাইশা কেমন জানে নীলের সামনে আসতে লজ্জা লজ্জা পাচ্ছে। নীলও বুঝতে পারে মাইশা জেগেছিল। তো এভাবেই চলতে থাকে। নীল শ্বশুর বাড়ি থেকে নিজের বাসায়। অফিসের ছুটি শেষ হয়। বিয়ের জন্য 1 মাস ছুটি পেয়েছিল, কিন্তু নীল আর মাইশার ভেতর রিলেশনটা আগের মতোই। নীল খাটে আর মাইশা নিচে। নীলের অফিসের কাজ অনেক বেড়ে গেছে। অফিসের কাজের জন্য চট্টগ্রাম যেতে হয় মাসে 3 থেকে 4 বার। বাসায় থাকার তেমন সময় পায় না। বিয়ের 6 মাস পর নীল তখন চট্টগ্রামে একটি হোটেলে ঘুমাচ্ছিল। সময়টা রাত 9টা। হঠাৎ ঘুম ভেঙে যায়। হালকা বাতাসে জানলার পর্দাগুলো উঠছে। নীলের মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে জানলার গ্রিল ধরে। নীল চোখ ভালো করে কচলাতে কচলাতে আবার তাকায়, দেখে সেই শ্যামবরণ মেয়েটি তাকিয়ে আছে। নীল বলল, সাদিয়া তুমি? সাদিয়া নীলের দিকে ঘুরে, কিন্তু সাদিয়ার চোখে পানি। নীল বলল, তোমার চোখে পানি কেন? তুমি আমাকে কষ্ট দিচ্ছ তাই? নীল বলল, আমি তোমাকে কষ্ট দিচ্ছি? কি করে দিচ্ছি বলো? সাদিয়া বলল, এই যে তোমার বউকে তুমি স্বামীর অধিকার দিচ্ছ না। নীল চুপচাপ রয়েছে। সাদিয়া বলল, নীল, বেঁচে থাকতে তো আমার কথা রাখো নাই, প্লিজ আমার কথা এইটা রাখো। তুমি মাইশাকে মেনে নাও। মাইশা খুব ভালো মেয়ে, আর ও দেখতে ফর্সা, আমি কালো, এটাই পার্থক্য। তুমি ওকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো, ওকে ভালো রাখলে আমি ভালো থাকবো। নীল কিছু বলতে যাবে, হঠাৎ কলিং বেলটা চেঁচিয়ে ওঠে। দরজার দিকে তাকায় নীল, দেখো সাদিয়া। সাদিয়ার দিকে তাকাতে দেখে সাদিয়া নেই। নীলের খুব রাগ হয়। কে এই অসময় কলিং বেল টিপলো? দরজা খুলে দেখে নীলের বস। বস বলল, বিরক্ত করলাম কি? নো স্যার, ভেতরে আসেন। না, আসলে ঘুম আসছে না। আপনার কাছে কি ঘুমের ট্যাবলেট হবে? সরি স্যার, নেই। ইটস ওকে। বস চলে গেল। নীল রুমে এসে ইচ্ছা মতো বসকে গালাগাল দিতে লাগলো। একা একা
সকাল হতে বিছানায় শুয়ে সিদ্ধান্ত নিল মাইশাকে মেনে নিবে, না হলে সাদিয়া কষ্ট পাবে। তাই উঠে ফ্রেশ হয়ে বের হলো শপিং করতে মাইশার জন্য। শপিং করা শেষ হলে নীল ফোন দেয় শ্বশুর বাড়ি, ফোন দিয়ে জানে মাইশার কি পছন্দ খেতে, কি খেতে বেশি পছন্দ করে, সেই অনুযায়ী কেনাকাটা করে। নীল পরের দিন দুপুরে বাসায় ব্যাক করে। নীলের 2 হাতে অনেক জিনিসপত্র। দুপুরের খাবার খেয়ে সবাই নীলের রুমে আসে। নীল কিছুটা অবাক হয় সবাইকে নিজের রুমে দেখে, আবার সবার মুখে মুচকি মুচকি হাসি। নীল কিছু বুঝতে পারছে না, তাই নীল জিজ্ঞেস করলো, বাবা মা হঠাৎ তোমরা আমার রুমে এই সময়? বাবা বলল, তোর রুমে আসা কি আমাদের বারণ? না, কিন্তু সবাইকে দেখি খুশি খুশি মনে হচ্ছে। মা বলল, মনে হবে না, আমরা অনেক খুশির, খবরটা শুনে তো খুশি, অনেক খুশি হবি। কি হয়েছে বলো তো? তুই বাবা হতে চলেছিস। নীল গম্ভীর হাসি দিয়ে বলল, মা তোমরা মজা করছো? বাবা বলল, আরে পাগল ছেলে না, বিশ্বাস না হলে তো ডাক্তার আঙ্কেলকে ফোন দিয়ে জিজ্ঞেস কর। তখন নীলের মুখ থেকে হাসি বিলুপ্ত হয়ে গেল। নিমিষে মুখটা কালো রূপ ধারণ করলো। মাইশার হাসিটাও বিলীন হয়ে গেল। বড় কোনো বিপদের সংকেত পাচ্ছে মাইশা। বাবা মা যাই বলল, শুধু চাপা হাসি দিয়ে গেল। বাবা মা চলে যাওয়ার পর নীল মাইশাকে জিজ্ঞেস করে, নীল এই বাচ্চা কার? ছি ছি মাইশা, তুই এত খারাপ। মাইশা বলল, আপনি সব কি বলছেন? আমার পেটে আপনার বাচ্চা? তোর আর আমার মধ্যে তো তেমন কোনো সম্পর্কই হয়নি, তো বাচ্চা আসে কোথা থেকে? নীলের প্রশ্ন হলো, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি, তো বাচ্চা আসলো কোথা থেকে? কিন্তু মাইশা বলল, আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। আমাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে। আর আমি জানি না? দেখ মাইশা, আমি চেয়েছিলাম আগের সব কিছু ভুলে নতুন করে সব কিছু শুরু করতে, কিন্তু মাঝখান থেকে তুই এমন করলি আমার ভাবতেও কষ্ট হচ্ছে। তোর মতো মেয়ে, আরে আমি তো তোকে ডিভোর্স দিতেই চেয়েছিলাম, তুই শুধু একবার বলতি। সত্যি আমার ভাগ্যটাই খারাপ। মাইশা কিছু বলবে, কিন্তু তার আগে নীল মাইশাকে থামিয়ে বলল, চুপ, আর একটা কথা বলবি না, তোর কথা আমি শুনতে চাই না। বলে নীল বের হয়ে গেল বাসা থেকে। এই কথা বাবা মায়ের সাথে কেমনে শেয়ার করবে? কিন্তু নীল যতদূর জানে মাইশা এমন মেয়ে না, কিন্তু তারপরেও কি করে সম্ভব? নীল মাথায় প্রেশার দিল, মনে করার ট্রাই করছে কখনো কিছু করছে কিনা, কিন্তু না, নীল কিছু করে নেই। নীল আরিফকে ফোন দিল, দেখা করতে বলল। কোনো বিপদে পড়লেই একমাত্র আরিফ ভাই, কিন্তু আরিফ বলল বাসায় আসতে। বাসায় গেল নীল। আরিফ বলল, আরে নীল ভাই আজই আসলেন চট্টগ্রাম থেকে, এর মধ্যে কি হলো এত ইমার্জেন্সি? এর মধ্যে আরিফের বউ মানে ভাবি এসে বলল, নীল ভাই কেমন আছেন? ভাবি বেশি ভালো নেই। আরিফ বলল, কেন, কি হয়েছে? নীল সব বলে দুজনকে খুলে। সব কথা শুনে আরিফ আর ভাবি থ মেরে বসেছিল। কি বলবে নীলকে বুঝতে পারছে না। তারপরও আরিফ ভাই নীলকে বলে, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আর এটাও হতে পারে ডাক্তারের ভুল। তুমি ভালো কোনো হসপিটালে টেস্ট করাও মাইশাকে, ভুল হতে পারে। নীল বলল, কিন্তু মাইশা তো বলছে ও শারীরিক সম্পর্ক করছে আমার সাথে, কিন্তু আমি তো করি নাই। আরিফ ভাই বলল, আগে তুমি টেস্ট করাও, তারপর জানা যাবে। নীল কিছুটা ভরসা পেল হয়তো টেস্টে ভুল আছে, তাই নীল পরে মাইশাকে নিয়ে হসপিটালে গেল টেস্ট করাতে। ডাক্তারি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর এবার রিপোর্ট বের হবে। মাইশা আর নীল বসে আছে রিপোর্টের জন্য। নীল আল্লাহ আল্লাহ করছে যাতে আগের রিপোর্টটা ভুল প্রমাণিত হয়। খুব উত্তেজনা নিয়ে বসে আছে নীল। এমন সময় নার্স এসে বলল, মাইশা আক্তার মালিহাকে। কিন্তু নীল দৌড়ে এগিয়ে গেল। নার্স ভয়ে চমকে গেল আর বলল, আপনি মাইশা? আপনি তো ছেলে, আপনি তো? নীল বলল, আমি ওনার স্বামী, যা বলার আমাকে বলেন। নার্স বলল, ও আচ্ছা তাই বলেন, এই যে রিপোর্ট, আর আপনার স্ত্রী প্রেগনেন্ট নন। নীল খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু নার্স বললেন, আপনি একমাত্র স্বামী যে স্ত্রী প্রেগনেন্ট না বলে খুশি। নীল বলল, ও আপনি বুঝবেন না। কিন্তু মাইশার মুখটা মলিন হয়ে আছে। নীল মাইশাকে নিয়ে বাসায় গেল, কিন্তু এখন বাড়ি গিয়ে বাবা মাকে কি জবাব দেবে? মাইশা বলল, আচ্ছা বাসায় বাবা মাকে কি বলবো? কেন? এই যে রিপোর্ট ভুল। বলবো রিপোর্ট ভুল ছিল, তারা কষ্ট পাবে না? হয়তো পাবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আপনারা সবাই সামনের কথা জানেন, কিন্তু পেছনের ঘটনা কেউ জানেন না। তো আমি বলছি, মাইশা খুন করতে চলেছে নিজের পেটের বাচ্চাটাকে। যে পাপ করতে চলেছে তার কোনো ক্ষমা নেই। মাইশা আজ পর্যন্ত জেনে বুঝে কোনো পাপ কাজ করেনি। সংসার রক্ষার জন্য নিজের সন্তানকে বলি দিতে হচ্ছে। মাইশাকে টেস্ট করানোর জন্য নেওয়া হয়, তখন মাইশা ডক্টরকে বলে রিপোর্ট যেন ভুল হয়। ডক্টর কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, কেন? মাইশা তখন চোখের পানি ফেলে বলে, আর ডক্টর মাইশার চোখের পানি দেখে মনটা নরম করে আর রিপোর্টটা ভুল প্রমাণিত করে দেয়। মাইশা বাড়ি আসে, তার কিছু ভালো লাগছে না। সে এত বড় পাপ করবে তা কিছুতেই মেনে নিতে পারছে না। আর যদি এই ব্যাপারটা নীল কোনোদিন জানতে পারে তাহলে সেদিন কি হবে? মাইশা পড়ে গেছে দোটানায়। রাত 9টা বাজে। নীল আর মাইশা এই প্রথম একসাথে এক খাটে ঘুমাবে। বলতে গেলে আজ বাসর বলা চলে। নীল মানসিকভাবে প্রস্তুত থাকলেও মাইশা মানসিকভাবে রেডি না। তাই নীল কাছে যেতে চাইলে মাইশা না করে বলে, আমার পিরিয়ড চলছে। ব্যাপারটা নীলের কাছে কেমন যেন খটকা লাগে, কিন্তু নীল কিছু বলে না।
কিন্তু নীলের মনে আবার সন্দেহ ঢুকে গেল। কিছুদিন পর নীল জানতে পারলো মাইশা বাড়ি থেকে বের হয় শপিংয়ের কথা বলে, বাবার বাড়ি যাবে হ্যানত্যান বলে বাসা থেকে বের হয়। এই কথাটা নীলের কানে যায়। নীল আবার গভীরভাবে মাইশাকে সন্দেহ করা শুরু করে। নীল অফিসে কাজ করছিল, হঠাৎ মনে হলো নীলের মাইশাকে ফলো করলে জানা যাবে প্রতিদিন কই যায়। বাসায় ফোন দেয় নীল, মাইশা কোথাও বের হয়েছে কিনা। তা নীলের মা বলল মনে হয় কোথাও যাবে, রেডি হচ্ছে। নীল এই সুযোগ কাজে লাগাতে চায়, তাই অফিস বাদ দিয়ে বাসার সামনে দাঁড়ায় রিক্সা নিয়ে। কিন্তু একটু দূরে মাইশা বের হয় বাসা থেকে, রিক্সার জন্য অপেক্ষা করছে। একটু পর রিক্সা আসে, মাইশা চলল, তার পেছনে নীল চলল রিক্সা নিয়ে। যেতে যেতে হসপিটালে থামলো, তারপর ডক্টর চেম্বারে গেল। নীল ভাবলো তার স্ত্রী হয়তো ডক্টরের সাথে, না 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 এসব কি ভাবছি, আগে দেখি। ডাক্তার সাথে কথা বলছে, তখন রুম থেকে একটা নার্স বের হলো। নীল নার্সকে জিজ্ঞেস করলো মাইশাকে দেখিয়ে। নার্স প্রথমে বলতে চায়নি, পরে নীল 500 টাকা দেওয়ায় বলে ওই মহিলাটি প্রেগনেন্ট, তার স্বামীকে মিথ্যা বলেছে, যে মানে ভুল রিপোর্ট বানিয়েছে, দেখিয়েছে প্রেগনেন্ট না সে। এখন উনি বাচ্চাটি নষ্ট করে ফেলতে চান, না হলে ওনার সংসার টিকবে না। নীল কথাগুলো শুনে চোখের পানি ফেলে অফিসে যায়। মাইশা এটা কি করলো, নীলের কাছে মিথ্যা বলল, আর এত বড় ঘটনা কেমনে আড়াল করতে পারলো। অফিসের কোনো কাজে মন বসছে না নীলের। আরিফ নীলের মন মরা দেখে জিজ্ঞেস করবে নীল ভাই কোনো সমস্যা, কিন্তু নীলের ভালো লাগছে না, তাই আরিফ ভাইকে মিথ্যা বলল, না ভাই। ও আচ্ছা, তাহলে যাই, আমি কাজ করি, অফিস টাইম শেষের দিকে, সবাই চলে যাচ্ছে। কিন্তু নীল বসে। আরিফ জিজ্ঞেস করলে বলে গুরুত্বপূর্ণ একটা ফাইল আছে, শেষ করে যাবে। রাত বাজে 11টা, নীলের ফোন অফ। বাসার সবাই চিন্তায় বসে আছে, কারণ নীলের ফোন কোনোদিন এইভাবে অফ থাকে না, আর এত লেট কোনোদিন করেনি। কিন্তু মাইশা মন ঠিকই বুঝতে পারছে কেন এমন করছে। মাইশা ভাবলো আজ এর ফয়সালা করতে হবে। নীল আসলো, বাসায় ঢুকলো, দেখলো বাবা মা লিমা সবাই বসে আছে, কিন্তু মাইশা নেই। বাবা মায়ের সাথে কথা বলে রুমে যায় নীল। রুমের লাইটটা অফ ছিল, মোবাইলের আলোয় সুইচ খুঁজে অন করলো। চোখটা গেল জানলার দিকে, চোখ যায় কেউ একজন দাঁড়িয়ে আছে জানলার গ্রিল ধরে। কে আবার? সে শ্যামবরণ মেয়েটি সাদিয়া, সে ছাড়া আর কি হবে। নীল কাছে গেল, একে একে মনের কষ্টগুলো শেয়ার করলো, কিন্তু চুপ করে আছে। আবেগপ্রবণ হয়ে নীল সাদিয়াকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকার ফলে নীলের শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জাগে। নীল আর যেই মুহূর্তে শারীরিক সম্পর্ক করতে যাবে, ঠিক তখনই সাদিয়া বিছানা ছেড়ে মেঝেতে দাঁড়িয়ে বলে আমি মাইশা, সাদিয়া নই। নীল বলল, তখন বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কিছু বলতে যাবে, তখন মাইশা নীলকে বলে আপনি চুপ, আজ আমি বলবো, আপনি শুনবেন। মাইশা সাদিয়ার ডায়েরিটা হাতে নিয়ে বলে আপনি ভাবছেন আমি এই ডায়েরিটা কেমনে পেলাম? ডায়েরিটা পেয়েছি আলমারিতে জামা কাপড় গোছাতে গিয়ে। আপনি যখন অফিসে থাকতেন তখন আমি ডায়েরিটা পড়তাম। সাদিয়া নামে একটি মেয়ে ছিল, দেখতে শ্যামলা ছিল। আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু ওনার বিয়ে আর মরার পর উনি আপনার ভ্রম ছিল অনেক দিন, যার জন্য অনেক মানুষ আপনাকে পাগল বলতো। মাঝে মাঝে সাদিয়া আসতো আপনার সামনে কল্পনা হয়ে, কবে কবে আসছে সেটা আবার ডায়েরিতে লিখে রেখেছেন। সাদিয়া আর আমার ফেস এক, কিন্তু উনি শ্যাম ছিল, আমি ফর্সা। কিন্তু ডায়েরিটা পড়ে একদিন ইচ্ছা হলো আমাদের চেহারা যখন এক, দেখি না মেকআপ করে সাদিয়া হয়ে, তাই লিমার কাছ থেকে মেকআপ বক্স এনে মেকআপ দিয়ে সাদিয়ার মতো হয়ে যায়। ডায়েরিতে একটা ছবি ছিল সাদিয়ার। আপনি অফিস থেকে আসেন আর আজকের মতো করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেন, আমি বাধা দিতে চেয়ে পারি নাই, আর তখন আমি কোনো পদ্ধতি ইউজ করতে পারি নাই। সেখানেই শেষ না, তারপর কিছুদিন পর আবার এমন করি, তারপর আবার এইভাবে কয়েকবার এমন করি। কিন্তু ভাবছিলাম আপনি বুঝতে পারবেন, কিন্তু না, বুঝতে পারলেন না। সাদিয়ার জন্য আপনি পাগল ছিলেন, কিন্তু আমিও নারী, ভালোবাসা পেতে কার না ইচ্ছা হয়। যদি আমার ভুল হয় আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, কিন্তু যদি ডিভোর্স দিতে চান আমিও তাতে রাজি, কারণ আমি অপরাধ করেছি। নীল কিছু বলছে না, চুপ করে বসে আছে, কারণ না জেনে ভুল করে ফেলেছে নীল। বিছানায় বসে থাকা নীল হাত দিয়ে মাইশাকে কাছে ডাকলো, আর মাইশা কাছে আসতেই নীল মাইশাকে জড়িয়ে ধরে আর বলে আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে না বুঝে তোমার ওপর মিথ্যা দোষ চাপিয়ে দিতে চাইছিলাম। মাইশা বলল আপনার কোনো দোষ নেই, কোনো ভুল নেই। নীল বলল আপনি না, তুমি বলবা। নীল মাইশার চোখের পানি মুছে দিতে দিতে বলে তোমাকে আর কাঁদতে হবে না ইনশাল্লাহ, আমি তোমার আদর্শ স্বামী হয়ে দেখাবো, বলে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মাইশা বলল আমার লজ্জা করে। নীল বলল ওরে আমার লজ্জাবতী রে, ও একটা কথা, আমরা তো বাবা মা হতে চলেছি। মাইশা বলল কিন্তু একটা কথা। নীল বলল কি? আমি না কোনো প্রেম করি না, খুব ইচ্ছা তোমার সাথে প্রেম করব, চলো না আমরা প্রেম করি। আচ্ছা চলো পার্কে যাই, আজ সারাদিন ঘোরাঘুরি হবে, বলে দুইজন বের হলো প্রেম করতে।